তো ফার্স্টেই ব্লাড কোয়াগুলেশনের হোল সিস্টেম আমরা যদি পড়তে চাই তাহলে আমাদেরকে ইনিশিয়ালি যে জিনিসটা শুরু করতে হবে যে হিমোস্ট্যাসিস এইটা কিভাবে হচ্ছে, কোন কোন জিনিসগুলো হিমোস্ট্যাসিসের জন্য দায়ী। মানে কোনো জায়গাতে যদি কেটে যায়, কেটে গেলে আমাদের বডিতে সাথে সাথে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হতে পারে। এখন ব্লাডের ভিতরে টোটাল যে কনস্টিটিউট যেগুলো আছে তার ভিতরে আপনার আরবিসি হচ্ছে 45%, আর বাকি পুরাটাই হচ্ছে আপনার প্লাজমা। এই প্লাজমার ভিতরে আপনার প্লেটলেট কিন্তু অনলি 0.5%। এখন কোনো একটা জায়গাতে যদি কেটে যায় বা হেমোরেজ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হিমোস্ট্যাসিসের যে হোল মেকানিজম সেই মেকানিজমগুলো শুরু হয়ে যায়, এবং প্রধান কম্পোনেন্ট হচ্ছে প্লেটলেট, এন্ডোথেলিয়াম এবং কোয়াগুলেশন ফ্যাক্টরস অথবা কোয়াগুলেশন প্রোটিন। এই তিন জিনিস খুব ইম্পর্ট্যান্ট যে হেমোস্ট্যাসিসের মেইন কম্পোনেন্টগুলো কি কি। প্লেটলেট, এন্ডোথেলিয়াম, আর একটা হচ্ছে কোয়াগুলেশন প্রোটিন। কিন্তু যখনই মনে করেন যে বডিতে একটা ট্রমা হলো বা একটা ইনজুরি হলো, সাথে সাথে কিন্তু ডাব্লিউবিসি কাউন্টও বাড়ে। ডাব্লিউবিসির যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোই কিন্তু বাড়ে, কিন্তু ডাব্লিউবিসি কিন্তু আপনার এই হিমোস্ট্যাসিসে কোনো ধরনের কোনো কাজ করছে না। তার মানে এই কম্পোনেন্টগুলো আমাদেরকে একটু আলাদাভাবে দেখতে হবে, যে প্লেটলেট, এন্ডোথেলিয়াম অ্যান্ড কোয়াগুলেশন প্রোটিন। হেমোস্ট্যাসিস যখনই হবে সেই সময় মেইনলি তিনটা স্টেপের মাধ্যমে হেমোস্ট্যাসিস হবে। একটা হচ্ছে আপনার ভেসোকনস্ট্রিকশন, ফার্স্টে ভেসেলটাকে কনস্ট্রিক্ট হতে হবে, এরপরে প্লেটলেটের অ্যাগ্রিগেশন হতে হবে, তারপরে আপনার কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে। কোয়াগুলেশন পাথওয়ে, যে পাথওয়েটা আমরা বলছি এখানে কিন্তু আপনার প্লেটলেটের কোনো ব্যাপার নেই। প্লেটলেট হচ্ছে একটা হোল হিমোস্ট্যাসিসের ভিতরকার একটা অংশ, আর হিমোস্ট্যাসিসের ভিতরে একটা স্টেপ হচ্ছে কোয়াগুলেশন, যেখানে কোয়াগুলেশন প্রোটিনগুলো তৈরি হয়ে বা অ্যাক্টিভেটেড হয়ে তাদের মূল ফাংশন হচ্ছে যে আপনার থ্রম্বিন তৈরি করা এবং ফিব্রিন তৈরি করা, মানে আলটিমেটলি হচ্ছে ফিব্রিন তৈরি করা, বাট মেইন জিনিসটা হচ্ছে থ্রম্বিন তৈরি করা। তাহলে আমি যদি এই জিনিসটাকে এখন, এই স্লাইডটাকে এখন সংক্ষেপে যদি বলি, আমাদের বডিতে যখনই কোনো ইনজুরি হবে তখন হিমোস্ট্যাসিস মেকানিজমটা অ্যাক্টিভেটেড হবে। হিমোস্ট্যাসিস মেকানিজমের ভিতরে থাকে হচ্ছে তিনটা কম্পোনেন্ট, এক প্লেটলেট, এন্ডোথেলিয়াম আর একটা হচ্ছে কোয়াগুলেশন প্রোটিন। এখন কোয়াগুলেশন যে হিমোস্ট্যাসিস যেটা হচ্ছে, বা এটা স্টেপস অফ হিমোস্ট্যাসিস বলতে হবে, কোয়াগুলেশন বলতে হবে না। স্টেপস অফ হিমোস্ট্যাসিস গুলো কি কি? একটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, প্লেটলেট ফার্স্টে ভেসোকনস্ট্রিকশন, তারপর আসবে হচ্ছে প্লেটলেট, এরপর প্লেটলেটের উপরে আসবে হচ্ছে কোয়াগুলেশন, মানে কোয়াগুলেশন প্রোটিন গুলো অ্যাক্টিভেটেড হবে। আর বডিতে যদি আপনি, একটা হচ্ছে হিমোস্ট্যাসিস আর একটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। তো হিমোস্ট্যাসিসের হোমিওস্ট্যাসিস এইটা হচ্ছে যে বডিতে যেরকম কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে, ঠিক তেমনি বডিতে ফিব্রিনোলাইটিক সিস্টেমও অ্যাক্টিভেটেড হবে। তা না ছাড়া আমাদের বডিতে যখন ব্লাড ক্লট হওয়া শুরু করত, ওটা তো পুরো বডিতেই ব্লাড ক্লট করে ফেলতো। তো এইটাকে থামানোর একটা সিস্টেম হচ্ছে ফিব্রিনোলাইটিক সিস্টেম, যেটা এই ব্লাড ক্লটকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখে। তা না ছাড়া কিন্তু এই ব্লাড ক্লটটা অনেক মানে বড় হতে পারতো, ফুল ভেসেলে থ্রোম্বোসিস হয়ে যেতে পারতো। তার মানে কোনো জায়গাতে কেটে গেলেই দেখা যাচ্ছে যে আমাদের ভেসেলটা ইসকেমিক হয়ে যাচ্ছে। তো যার কারণে ফিব্রিনোলাইটিক সিস্টেম কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিস্টেম, যেটা কোয়াগুলেশন সিস্টেমকে চেকে রাখে, মানে চেকমেট করে দেয়। এখন কোয়াগুলেশন সিস্টেমে এন্ডোথেলিয়াম একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট, এবং এই এন্ডোথেলিয়াম থেকে অনেকগুলো জিনিস তৈরি হয়। তো
এন্ডোথেলিয়াম এন্ডোথেলিয়াম যেরকম কোয়াগুলেশন সিস্টেম, আপনার হিমোস্ট্যাসিসের একটা পার্ট, ঠিক তেমনি মানে মেইন কম্পোনেন্ট, ঠিক তেমনি এন্ডোথেলিয়াম কিন্তু ফিব্রিনোলাইটিক সিস্টেমেরও একটা পার্ট। এবং এন্ডোথেলিয়াম ব্লাডকে মানে ব্লাডের ফ্লুইডিটি মেনটেন করার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। তো ফার্স্টে আমরা আসি যে ব্লাডের ফ্লো বা ব্লাডের ফ্লুইডিটি সে কিভাবে মেনটেন করে। ব্লাডের ফ্লো বা ব্লাডের নর্মাল ফ্লুইডিটি মেনটেন করতে গেলে এখানে আমাদের লাগবে অ্যান্টিকোয়াগুলেন্ট। মানে ব্লাডটা তো নর্মালি কোয়াগুলেট করে যায়, তার মানে আমাদের লাগবে অ্যান্টিকোয়াগুলেন্ট, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট তো অবশ্যই, তার সাথে সাথে ব্লাডের ব্লাড ভেসেলের যে ডায়ামিটার, মানে ব্লাড ভেসেলকে ফার্স্ট স্টেপ কি ছিল, ভেসোকনস্ট্রিকশন। তার মানে নর্মাল ব্লাড ভেসেলের ডায়ামিটারটাকে মেনটেন করা এবং ব্লাড ভেসেলটাকে একটু ভেসোডায়ালেটেড কন্ডিশনে রাখা এবং প্লেটলেটগুলো যাতে অ্যাগ্রিগেট না পারে, সেই জন্য এন্ডোথেলিয়াম দুটা জিনিস রিলিজ করে। একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড আর একটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন। তাহলে নাইট্রিক অক্সাইড এবং প্রোস্টাসাইক্লিন, এটার ফাংশন কি? নাইট্রিক অক্সাইড হচ্ছে ভেসেলটাকে একটু ডাইলেট করে রাখবে এবং প্লেটলেট অ্যাডিশন হতে দিবে না, এবং প্রোস্টাসাইক্লিনেরও কিন্তু একই কাজ। এরপরে আসে হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে হেপারান সালফেট। হেপারান সালফেট হচ্ছে এক ধরনের হেপারিন, যেটা কাজ করে হচ্ছে অ্যান্টি থ্রোম্বিন 3 অ্যাক্টিভেশনের মাধ্যমে। অ্যান্টি থ্রোম্বিন 3, এই অ্যান্টি থ্রোম্বিন 3টা মানে হোল হেপারিন, আপনি আনফ্র্যাকশনেটেড হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন, আপনি যেটাই বলেন না কেন, বা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে যে হেপারান সালফেট আছে, সবাই অ্যান্টি থ্রোম্বিন 3 কে অ্যাক্টিভেট করে। অ্যান্টি থ্রোম্বিন 3 এইটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট এর একটা কম্পোনেন্ট। আর কি কি কম্পোনেন্ট আছে? সেটা হচ্ছে প্রোটিন সি এবং হচ্ছে প্রোটিন এস। তার মানে অ্যান্টিথ্রোম্বিন 3, প্রোটিন সি এবং হচ্ছে প্রোটিন এস। এখন হেপারান সালফেট সে অ্যান্টিথ্রোম্বিন 3 কে অ্যাক্টিভেট করে, যে অ্যান্টিথ্রোম্বিন 3টা ইনঅ্যাক্টিভ করে হচ্ছে ফ্যাক্টর 10 কে আর হচ্ছে থ্রোম্বিনকে। আমি যখন স্টেপগুলো আপনাদেরকে দেখাবো তখন আপনাদের আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা যদি মনে করেন যে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ে যদি ধরি, তাহলে দুইটা পাথওয়ে মিলে এসে, মানে কোয়াগুলেশনের দুইটা পাথওয়ে মিলে এসে একটা কমন পাথওয়ে তৈরি করে। এই কমন পাথওয়ের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করা। ফ্যাক্টর 10 গিয়ে সে কি করবে? সে হচ্ছে থ্রোম্বিনকে অ্যাক্টিভেট করবে। থ্রোম্বিন মানে হচ্ছে ফ্যাক্টর 2, থ্রোম্বিনকে অ্যাক্টিভেট করবে। এই থ্রোম্বিন গিয়ে ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করবে। তার মানে আমাদের আল্টিমেট প্রোডাক্ট হচ্ছে কিন্তু ফিব্রিন। আল্টিমেট প্রোডাক্ট হচ্ছে ফিব্রিন, যেটাকে অ্যাক্টিভেট করবে হচ্ছে থ্রোম্বিন। তার মানে ফ্যাক্টর 10, থ্রোম্বিন আর ফিব্রিন, এই তিনটা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো হেপারিনটা কি করবে? হেপারিন হচ্ছে অ্যান্টিথ্রোম্বিনকে অ্যাক্টিভেট করে, সে ফ্যাক্টর 10 কে ইনঅ্যাক্টিভ করবে, আরেকটা হচ্ছে থ্রোম্বিনকে ইনঅ্যাক্টিভ করবে। আরেকটা অ্যান্টিকোয়াগুলেন্ট সিস্টেম কি আছে? সেটা হচ্ছে থ্রোম্বোমোডিউলিন। থ্রোম্বোমোডিউলিন, মনে করেন এই যে নীলটা হচ্ছে থ্রোম্বোমোডিউলিন। থ্রোম্বোমোডিউলিন এটা এন্ডোথেলিয়ামের সাথেই থাকে, এবং থ্রোম্বোমোডিউলিন এটা থ্রোম্বিনের সাথে লেগে যায়। মানে থ্রোম্বিনটা এসে থ্রোম্বোমোডিউলিনের সাথে লাগে। তাহলে এটা যদি থ্রোম্বোমোডিউলিন হয়, এটা হচ্ছে থ্রোম্বিন, এরা ফার্স্টে একসাথে লাগে। এখন থ্রোম্বিন এবং থ্রোম্বোমোডিউলিন কমপ্লেক্স যে তৈরি হলো, তারা হচ্ছে প্রোটিন সি কে অ্যাক্টিভেট করে। প্রোটিন সিটা ব্লাডের ভিতরে ঘুরতে থাকে এবং প্রোটিন সিটাকে তারা অ্যাক্টিভেট করে অ্যাক্টিভেটেড প্রোটিন সি তৈরি হলো। এই অ্যাক্টিভেটেড প্রোটিন সি এই অ্যাক্টিভেটেড প্রোটিন সি এবং প্রোটিন এস,
এরা কি করে? এরা হচ্ছে কোয়াগুলেশন পাথওয়েতে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 কে ইনঅ্যাক্টিভেট করে। ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 এরা হচ্ছে সাধারণত কোএনজাইম হিসেবে কাজ করে। কোএনজাইম মানে কি? যে এই যে আ কমন পাথওয়েতে বললাম যে ফ্যাক্টর 10, এই ফ্যাক্টর 10 আ যে আপনার থ্রম্বিনকে অ্যাক্টিভেট করলো, এখানে একটা কোফ্যাক্টর লাগবে। তো এর এই সমস্ত জায়গাতে কোফ্যাক্টর হিসেবে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 কাজ করে। আর কি, কি কোফ্যাক্টর আছে? ক্যালসিয়াম একটা কোফ্যাক্টর আছে। তারপর হচ্ছে প্লেটলেট ফ্যাক্টর 3 একটা কোফ্যাক্টর আছে। টোটাল এই ৪ টা কোফ্যাক্টর সাধারণত বডিতে আছে। যে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, তারপর হচ্ছে আপনার প্লেটলেট ফ্যাক্টর, আর একটা হচ্ছে ক্যালসিয়াম। যার কারণে ক্যালসিয়াম কিন্তু আমাদের বডির কোয়াগুলেশনের জন্য ভেরি ইম্পোর্টেন্ট। মনে করেন যে আমরা বলি যে যখন আমরা ৩ ব্যাগ ব্লাড দিলাম তখন হচ্ছে ক্যালসিয়াম দিতে হয়। তো ক্যালসিয়াম এখানে আমরা কেন দিই? যে আ হাইপোক্যালসিমিয়া হচ্ছে, তাহলে একটা ক্যালসিয়াম দিতে হবে। আ ক্যালসিয়াম আবার কেন দিচ্ছি? কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়ানোর জন্য ক্যালসিয়াম দিচ্ছি। কিন্তু ক্যালসিয়ামের কিন্তু আরো অনেক কাজ আছে। তার ভিতরে আমি বলব যে মা মেইনলি আমাদের ২ টা উদ্দেশ্যে কিন্তু আমরা ক্যালসিয়াম দিই এবং ক্যালসিয়াম দিতে হবে যখন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে সেই সময়। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন ছাড়া মনে করেন যে আপনি ১ ব্যাগ বা ২ ব্যাগ আপনি ব্লাড দিলেন। তাহলে কিন্তু আপনার ক্যালসিয়ামের কোনো প্রয়োজন নাই। যখন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে সেই সময়ে কেবলমাত্র আপনি ক্যালসিয়াম দিবেন। তাহলে মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে ব্লাডের ভিতরে থাকে হচ্ছে সাইট্রেট। এই সাইট্রেটটা ক্যালসিয়ামের সাথে রিঅ্যাকশন করে এবং রিঅ্যাকশন করে বডিতে আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দেয়। এটা একটা ফ্যাক্টর। যখন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছেন, এই সাইট্রেটটা এসে রিঅ্যাকশন করছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে ক্যালসিয়াম কিন্তু হোল কোয়াগুলেশন ফ্যাক্টরটাকে সামনে নিয়ে যাচ্ছে। মানে একটা যেহেতু কোফ্যাক্টর হিসেবে কাজ করে, উইথআউট ক্যালসিয়াম কোনো কোয়াগুলেশন পাথওয়ে সামনের দিকে যাবে না। এই কারণে আমরা যখন ব্লাড দিচ্ছি, আমাদের যদি কোয়াগুলেশন সিস্টেমটা যদি ঠিক না থাকে, সেই সময় কিন্তু আপনি যখন ব্লাড দিবেন, তখন এইটা বরঞ্চ হেমোরেজ তৈরি করবে। মানে ডিআইসির দিকে চলে যাবে। মানে আপনাকে ম্যানেজ এবং ব্যালেন্স করতে হবে। আপনাকে যেমন ফিব্রিনোলাইটিক সিস্টেমটাকেও ঠিক রাখতে হবে, আবার আপনাকে কোয়াগুলেশন সিস্টেমটাকেও ঠিক রাখতে হবে। তো ক্যালসিয়াম ইজ এ পার্ট অফ কোয়াগুলেশন সিস্টেম, যেটা ব্লাড দেওয়ার পরে ব্লাড আমরা কেন দিচ্ছি? ব্লাড লস যাতে বেশি না হয়। তো ব্লাড লস যাতে বেশি না হয় তার মানে আমার কোয়াগুলেশন সিস্টেমকে ঠিক রাখতে হবে। এই ক্যালসিয়াম কোয়াগুলেশন সিস্টেমকে ঠিক রাখে। এটা কিন্তু আমাদের মানে ক্যালসিয়াম দেওয়ার অন্যতম প্রধান কারণ। এরপরে আসেন হচ্ছে ফিব্রিনোলাইটিক সিস্টেম। ফিব্রিনোলাইটিক সিস্টেমটা কি? যে ফিব্রিন যে তৈরি হলো, আমরা যে কমন পাথওয়েতে লাস্টে যে ফিব্রিন পেলাম, এখন এই ফিব্রিন যদি বডিতে যদি তৈরি হতেই থাকে, তার মানে ফিব্রিনে চারপাশ ভরে যাবে। সেই জন্য বডি ফিব্রিনোলাইটিক সিস্টেম রেখেছে যে এই ফিব্রিনটাকে ভাঙতে হবে বা এইটার মানে এক্সটেনশনকে লিমিট করতে হবে। কিভাবে লিমিট করবে? যে এন্ডোথেলিয়ামেই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এইটা তৈরি হয়। তো এন্ডোথেলিয়ামে যখন টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি হলো, এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর সে প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে, যে প্লাজমিন গিয়ে ফিব্রিনকে ডিগ্রেড করবে। তার মানে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর সে প্লাজমিনোজেনটা কোথায় থাকে? সাধারণত ফিব্রিন যে মেশ তৈরি হলো, মানে এখানে তো প্লেটলেটের চারপাশে ফিব্রিন মেশ তৈরি হয় জালের মতো। এই ফিব্রিন মেশের সাথেই হচ্ছে প্লাজমিনোজেনটা লেগে থাকে। এখন টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এসে এই প্লাজমিনোজেনকে অ্যাক্টিভেট করে, যে প্লাজমিনে কনভার্ট হয় এবং প্লাজমিন তখন ফিব্রিনকে ডিগ্রেড করে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করে। যে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট আমরা ডিআইসি ডায়াগনোসিসের সময় আমরা সাধারণত টেস্ট করে থাকি। তাহলে আমরা এই স্লাইডটাকে যদি এক জায়গায় করতে যাই, তাহলে এটার সারসংক্ষেপ কি? সারসংক্ষেপ হচ্ছে যে বডিতে কোয়াগুলেশন সিস্টেমটাকে বা হিমোস্ট্যাসিস সিস্টেমটাকে চেকমেট করার জন্য, যাতে এটা
মানে চারপাশে ছড়ায় না যায়, এবং বডির ব্লাড ফ্লোটাকে ভালোভাবে মেনটেন করার জন্য এন্ডোথেলিয়াম খুব গুরুত্বপূর্ণ ফাংশন আছে তার। সে কি করে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড রিলিজ করে এবং তার সাথে প্রোস্টাসাইক্লিন রিলিজ করে, যারা প্লেটলেটকে এন্ডোথেলিয়ামের সাথে অ্যাডহিয়ার হতে দেয় না। এর সাথে সাথে কি আছে যে বডিতে হেপারান সালফেট তৈরি হয়। হেপারান সালফেট এটা লিভার থেকে আসে, যেটা আপনার অ্যান্টিথ্রম্বিন 3 কে মেইনলি অ্যাক্টিভেট করে। অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে এরা হচ্ছে ফ্যাক্টর 10 এবং হচ্ছে থ্রম্বিন, তার মানে হচ্ছে ফ্যাক্টর 2, এই দুটাকে ইনঅ্যাক্টিভ করে। আরেকটা সিস্টেম কি থ্রোম্বোমডিউলিন সিস্টেম, থ্রম্বিনটা এসে যেখানে থ্রম্বিনটা এসে থ্রোম্বোমডিউলিনের সাথে লাগছে, এরপরে তারা প্রোটিন 'সি' কে অ্যাক্টিভেট করছে। এখানে প্রোটিন 'প্রোটিন সি' এবং প্রোটিন 'এস' এসে কোয়াগুলেশন পাথওয়ের দুইটা কোফ্যাক্টরকে ইনহিবিট করছে, সেটা হচ্ছে ফ্যাক্টর 5 এবং হচ্ছে ফ্যাক্টর 8। আর ফিব্রিনোলাইটিক সিস্টেমটা কি, যে এন্ডোথেলিয়াল সেল টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যেটা সেইটাকে রিলিজ করে। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে। প্লাজমিনটা তখন ফিব্রিনকে ডিগ্রেড করে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করে। কোয়াগুলেশন পাথওয়েতে যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলার যে সবগুলোর নাম আপনাদেরকে জানতে হবে, এই চারটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবগুলোর নাম যে আপনাদেরকে জানতে হবে ব্যাপারটা তা না। কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ইম্পর্টেন্টের ভিতরে যে ফিব্রিনোজেন এটা হচ্ছে ফ্যাক্টর 1। ফিব্রিনোজেন এটা হচ্ছে ফ্যাক্টর 1। তারপর হচ্ছে আপনার প্রথ্রম্বিন, এটা হচ্ছে হলো যে ফ্যাক্টর 2। প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন হয়, এটা হচ্ছে ফ্যাক্টর 2। তাহলে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হয়, ফিব্রিনটা হচ্ছে এটার অ্যাক্টিভেটেড ফর্ম। আর ফ্যাক্টর 2 প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন হয়, এটা হচ্ছে এটার অ্যাক্টিভেটেড ফর্ম। এরপরে কি, আহ, আর প্রত্যেকটা ফ্যাক্টর লিভার থেকে তৈরি হবে, কিন্তু দুইটা ফ্যাক্টর লিভার থেকে তৈরি হচ্ছে না। একটা হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, আর একটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর। ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরটা কি, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর। এবং ভন উইলব্র্যান্ড ডিজিজ মানে উম, আহ, আহ, আমি একটা পেশেন্ট পেয়েছিলাম ভন উইলব্র্যান্ড ডিজিজ বাংলাদেশে, কিন্তু সাধারণত ভন উইলব্র্যান্ড ডিজিজ এটা আহ, ইউরোপিয়ান একটা ডিজিজ, যার কারণে ভন উইলব্র্যান্ড ডিজিজ এটা আপনাদেরকে পড়তে হবে। হিমোফিলিয়া এটা কিন্তু আপনাদেরকে একটু হলেও পড়তে হবে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছিল যে যেহেতু কোয়াগুলেশন, আমি এখানে একটু রেসিস্ট অ্যাটিটিউড করব যে ব্লাডের অধিকাংশ ডিজিজই আপনার ইউরোপিয়ান ডিজিজ, মানে বেশিরভাগ বেশিরভাগ ডিজিজ হচ্ছে ইউরোপিয়ান ডিজিজ। কোয়াগুলেশন আমি অন্য ডিজিজের কথা বলছি না, কোয়াগুলেশন ডিজিজ বেশিরভাগই হচ্ছে ইউরোপিয়ান ডিজিজ, কিছু আছে আফ্রিকান ডিজিজ। তো আফ্রিকান মানে এনিমিয়া টাইপের ডিজিজ গুলা হচ্ছে আফ্রিকা এবং এশিয়াতে, আর কোয়াগুলেশন টাইপের ডিজিজ গুলা হচ্ছে মেইনলি ইউরোপিয়ান। ইউরোপিয়ানদের ভিতরে এই ডিজিজগুলা সবচেয়ে বেশি প্রিভেলেন্ট হচ্ছে আশকিনাজি জিউদের ভিতরে। তো যার কারণে মানে যেহেতু আশকিনাজি জিউস তারা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাবান, মানে ব্যাংকিং থেকে শুরু করে এভরিহোয়ার, মানে দে আর কন্ট্রোলিং দিস ওয়ার্ল্ড। তো যার কারণে তাদের রোগগুলো আমাদেরকে পড়তে হবে। এবং আহ, এই ভন উইলব্র্যান্ড ডিজিজ আমি বলবো যে আমি আপনাদেরকে ভন উইলব্র্যান্ড ডিজিজ ছোটখাটো ভাবে পড়িয়ে দিব এক সময় যখন আমরা ডিজিজ গুলোতে যাব। বাট ভন উইলব্র্যান্ড ডিজিজটা এইটা আপনি আহ, এটা আপনাকে পড়ে নিতে হবে। এটা আপনি স্টোলটিং এ পাবেন, স্টোলটিং থেকে একটু দেখে নেবেন ভন উইলব্র্যান্ড ডিজিজ। ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরটা এটা কোথায় থেকে আসে? এই ফ্যাক্টরটা আসে হচ্ছে আপনার প্লেটলেট এবং হচ্ছে এন্ডোথেলিয়াম, মানে দুইটা টোটালি অ্যাটিপিক্যাল জায়গা। ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর এইটা হচ্ছে প্লেটলেটকে এন্ডোথেলিয়ামের সাথে জোড়া লাগায়। তো ওই এবং ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর এই বোথ প্লেটলেট এবং এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হচ্ছে, মানে সে দুইটার ভিতরে ইন্টারাকশন করে ঠিকই, আবার সে ওই দুইটা থেকে রিলিজ হয়। আর টিস্যু ফ্যাক্টর কোথায় থেকে আসে? টিস্যু ফ্যাক্টর হচ্ছিল যে যে জায়গাতে মাসেলের যে জায়গাতে ইনজুরি হচ্ছে সেই জায়গা থেকে হচ্ছে টিস্যু ফ্যাক্টরটা আসে। আরেকটা জায়গা হচ্ছে ফাইব্রোব্লাস্ট থেকে টিস্যু ফ্যাক্টর আসে।
এখন হিমোস্ট্যাসিস যেটা, এই হিমোস্ট্যাসিস যদি অ্যাক্টিভেটেড হতে যায়, আম খুব ইম্পর্টেন্ট ৩ টা ফ্যাক্টরকে অবশ্যই কাজ করতে হবে যদি আমাদের প্লেটলেটের জিনিসগুলোকে আমরা যদি অ্যাক্টিভেট করতে চাই। তো ৩ টা ফ্যাক্টর গুলো কি? একটা হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, একটা হচ্ছে হলো যে কোলাজেন, আর একটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর। ভেরি ইম্পর্টেন্ট যে কোনো একটা ভেসেলের যখনই ইনজুরি হবে এবং ইনিশিয়েশন অফ হিমোস্ট্যাসিস করতে গেলে আমাদের ইনিশিয়ালি কোন কোন ৩ টা ফ্যাক্টর লাগবে? একটা হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, কোলাজেন, আর একটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর। তো ফার্স্টে যদি আসি টিস্যু ফ্যাক্টর থেকে যদি শুরু করি, যে যখনই এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হলো, এই এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হওয়ার পরে এখান থেকে টিস্যু ফ্যাক্টর গুলো রিলিজ হয় এবং টিস্যু ফ্যাক্টর আপনার কোয়াগুলেশন প্রোটিনটাকে, যে হোল কোয়াগুলেশন সিস্টেমটা, এইটাকে অ্যাক্টিভেট করছে হচ্ছে টিস্যু ফ্যাক্টর। যখনই এন্ডোথেলিয়াম যখন ইনজুরি হলো, তখনই সাব এন্ডোথেলিয়াল সেল থেকে, সাব এন্ডোথেলিয়াল সেল যেখানে মেনলি থাকে হচ্ছে কোলাজেন, সেখান থেকে বের হচ্ছে আপনার টিস্যু ফ্যাক্টর। টিস্যু ফ্যাক্টর গুলো আপনার হোল কোয়াগুলেশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করছে। তার মানে কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভেশনের জন্য মূল দায়ী কিন্তু টিস্যু ফ্যাক্টর। এরপরে আসি যেটা, সেটা হচ্ছে হলো যে কোলাজেন। কোলাজেনটা কি? কোলাজেনটা হচ্ছে যে এই এন্ডোথেলিয়ামের ভিতরের লেয়ারে থাকে কোলাজেন। যখনই এন্ডোথেলিয়ামটা ব্রিচ হয়ে গেল, তখনই এই কোলাজেনগুলো তখন এক্সপোজড হয়ে গেল এবং প্লেটলেটগুলো এসে এই কোলাজেনে অ্যাট্রাক্ট হয়। প্লেটলেটগুলো কোলাজেনে অ্যাট্রাক্ট হয় এবং কোলাজেনের সাথে বাইন্ড করে এরা অ্যাক্টিভেটেড হয়। প্লেটলেট অ্যাক্টিভেশনের আরো কিছু ব্যাপার আছে, বাট মেইনলি কোলাজেনের সাথে বাইন্ড না হওয়া পর্যন্ত এরা কখনোই অ্যাক্টিভেটেড হবে না। এরপরে প্লেটলেট অ্যাক্টিভেশন এবং কোলাজেনের সাথে বাইন্ড করার জন্য মূল ফ্যাক্টর হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর। এই ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর গুলো কোলাজেনের সাথে লেগে থাকে এবং এখান থেকেই প্লাজমাতে রিলিজ হতে থাকে। তো যখন এই কোলাজেন গুলো ওপেন আপ হয়ে গেল, তখন প্লাজমার ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর গুলো গিয়ে তখন এই কোলাজেনের সাথে লাগে এবং কোলাজেনের সাথে লেগে এরাই অনেকটা লেজের মতো তৈরি করে, টেইলের মতো, এই প্লেটলেট গুলোকে ধরার জন্য। এই প্লেটলেট গুলো এসে এই ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরের সাথে তখন লাগে। তার মানে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর প্লেটলেটকে কোলাজেনের সাথে কানেক্ট করছে। তার মানে আমাদের ৩ টা ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর যেটা প্লেটলেট এবং কোলাজেনের ভিতরে ব্রিজ তৈরি করে, কোলাজেন যেটা প্লেটলেটকে অ্যাক্টিভেট করে, আর হচ্ছে টিস্যু ফ্যাক্টর, যে টিস্যু ফ্যাক্টরটা হোল কোয়াগুলেশন সিস্টেমকে অ্যাক্টিভেট করছে। এবার একটু আসেন আমরা ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর সম্পর্কে একটু যদি করি, কারণ এই কম্পোনেন্টটা একটু ডিফারেন্ট, এর ডিজিজ কন্ডিশনটাও একটু জটিল এবং এই ডিজিজটা মেইনলি জটিলতা তৈরি করে হচ্ছে প্রেগনেন্সিতে। তো ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর গুলো এটা হচ্ছে একটা প্রোটিন এবং এই প্রোটিনগুলো আহ, আপনার এন্ডোথেলিয়াম থেকেও রিলিজ হয় এবং প্লেটলেট থেকেও রিলিজ হয়। আমি যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট লাইন কোনটা, সেটা হচ্ছে এটা, যে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর এটা প্রোটিন এবং এটা এগুলো সবই প্রোটিন এবং এটা এন্ডোথেলিয়াম এবং প্লেটলেট থেকে এরা তৈরি হচ্ছে। এরপরে যেটা বললাম যে কিছু অংশ প্লাজমাতে চলে আসে, কিন্তু লার্জ প্রপোর্শন যেটা, মানে কিছু অংশ এই প্লাজমাতে চলে আসছে কিন্তু লার্জ প্রপোর্শন থাকে হচ্ছে আপনার সাব এন্ডোথেলিয়াল লেয়ারে। এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস বলি, সেটা হচ্ছিল যে ব্লাড ভেসেলে একটা শিয়ার ফোর্স আছে। শিয়ার ফোর্স মানে যে ব্লাড ফ্লো, মনে করেন যে এইদিকে ব্লাড ফ্লো এইদিকে, আর ব্লাড ভেসেলের নিজস্ব ফোর্স হচ্ছে এইদিকে। তো দুইটা অপোজিট দিকের এই ফোর্সটাকে বলে হচ্ছে শিয়ার ফোর্স। এই শিয়ার ফোর্সটা সবচেয়ে বেশি হচ্ছে স্মল ব্লাড ভেসেল যেগুলো, কারণ ব্লাড ভেসেলটা অনেক ছোট এবং সেখানে ফ্লো অনেক বেশি। এই স্মল ব্লাড ভেসেল গুলোতে এই শিয়ার ফোর্সটা উম, অনেক বেশি থাকে এবং এই শিয়ার ফোর্সটা যখন ভেসেল ইনজুরি হচ্ছে, তখন এই শিয়ার ফোর্সের কারণে
আপনার ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর যেগুলো সেগুলো কিন্তু নর্মালি দেখেন কার্ল করে থাকছে, মানে এরা হচ্ছে এরকম করে পেঁচায় থাকে, কিন্তু শিয়ার ফোর্স এর জন্য যে এটা এদিকে টানছে আর এটা এদিকে টানছে, তখন ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর গুলো এই তখন লম্বাটে ভাব ধারণ করে, এবং এই লম্বাটে ভাব ধারণ করার ফলে এই যে এক্সপোজ যে সাইটটা হলো, এই যে এক্সপোজড সাইট, এই সাইটটা তখন প্লেটলেটকে তখন সে আকর্ষণ করে, প্লেটলেটকে সে তখন আটকায় ফেলায়। তো এখানে দেখেন যে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর গুলো, এটা হচ্ছিল যে অ্যাক্টিভেটেড ফর্ম অফ ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, এবং এটা হচ্ছে সাব এন্ডোথেলিয়াল টিস্যু। সাব এন্ডোথেলিয়াল টিস্যুতে হচ্ছে আপনার এটা হচ্ছে কোলাজেন, কোলাজেনের সাথে হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর গুলো লেগে থাকে, এবং যখন অ্যাক্টিভেটেড হচ্ছে তখন এরা এই লম্বা টেলের মতো থাকে, যারা হচ্ছে প্লেটলেটকে অ্যাট্রাক্ট করে। তো ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরের আরো একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ আছে। সেই প্রচন্ড ইম্পর্টেন্ট কাজটা কি, যে এর আগে আমরা বলেছিলাম যে দুইটা কো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে ফ্যাক্টর 5 আর একটা হচ্ছে ফ্যাক্টর 8। ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, এই যে ফ্যাক্টর 8, এই ফ্যাক্টর 8 কে আমি বলবো যে সে আগলায় রাখে। আগলায় রাখে মানে হচ্ছে সে বাপ মায়ের মতো আগলায় রাখে, সে হচ্ছে একটা ক্যারিয়ার হিসেবে কাজ করে এই ফ্যাক্টর 8 এর আম, উম, সাথে। এবং ফ্যাক্টর 8টা যাতে প্লাজমা থেকে বের হয়ে না যায়, সেই জন্য সে ফ্যাক্টর 8 এর মেটাবলিজমটাকে সে স্লো করে দেয়, এবং তার প্লাজমা হাফ লাইফটাকেও সে বাড়িয়ে দেয়। তার মানে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরের এখানে তার মানে আমরা দুটো কাজ পেলাম, একটা হচ্ছে প্লেটলেট আর একটা হচ্ছে ফ্যাক্টর 8। তার মানে এই তিনটা স্লাইডের আমি যদি মূল পড়া বলি, সেটা হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, এইটা রিলিজ হচ্ছে আপনার প্লেটলেট থেকে, এটা রিলিজ হয় হচ্ছে প্লেটলেট থেকে, আহ আরেকটা হচ্ছে এন্ডোথেলিয়াম থেকে। আরেকটা হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর হচ্ছিল যে প্লেটলেটকে, প্লেটলেট আপনার অ্যাগ্রিগেশনে হেল্প করে, নট অ্যাক্টিভেশন। প্লেটলেট অ্যাগ্রিগেশনে হেল্প করে, অ্যাগ্রিগেশন। আরেকটা হচ্ছে ফ্যাক্টর 8 কে এরা ক্যারিয়ার, মানে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে কাজ করে ফর ফ্যাক্টর 8, এবং ফ্যাক্টর 8 এর মেটাবলিজমকে এরা কমিয়ে দেয়, ক্লিয়ারেন্সকে এরা কমিয়ে দেয়। তো আমরা যে সমস্ত ফ্যাক্টরগুলো দেখলাম তার ভিতরে খুব, আমি বলবো যে আলোচিত ফ্যাক্টর হচ্ছে যে সমস্ত ফ্যাক্টর ভাইটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এইটা মানে আপনারা আপনারা কিন্তু মনে করেন যে ওয়ারফেরিন ইউজ করেন, তাই না? ওয়ারফেরিন যে ইউজ করেন, এই ওয়ারফেরিন আপনার কোথায় কাজ করে? ওয়ারফেরিন কাজ করে হচ্ছে এই ভাইটামিন কে ডিপেন্ডেন্ট যে কোয়াগুলেশন ফ্যাক্টর, সেইগুলোর উপরে কাজ করে। তার মানে আমরা যদি ভাইটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো সম্পর্কে যদি আমরা মোটামুটি একটা ধারণা রাখি, তাহলে আমাদের ওয়ারফেরিনের মেকানিজম অফ অ্যাকশন ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আহ, যত কার্ডিয়াক পেশেন্ট আছে, আলটিমেটলি এরা হচ্ছিল যে বয়স বেশি হলে এরা ওয়ারফেরিন পাবে বিকজ অফ অ্যারিথমিয়া। কারণ অধিকাংশ কার্ডিয়াক ডিজিজ যেগুলা, মনে মনে করেন যে ইসকেমিক হার্ট ডিজিজ বলেন, অথবা আপনার ক্রনিক হার্ট ফেলার বলেন, আম, এবং জেরিট্রিক পেশেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ডিজিজ অ্যাওর্টিক স্টেনোসিস যদি বলেন, তো এই সমস্ত ডিজিজের মূল কজ অফ ডেথ হচ্ছে কিন্তু অ্যারিথমিয়া। এবং অ্যারিথমিয়ার লং টার্ম, মানে আপনার রিদম ম্যানেজমেন্ট তো আছেই, বাট রিদম ম্যানেজমেন্ট হলো, বাট অন্যতম প্রধান ট্রিটমেন্ট হচ্ছে এখানে যাতে থ্রোম্বাস ফর্মেশন না হয় এবং থ্রোম্বোএম্বোলিজম যাতে না হয়। তো থ্রোম্বাস ফর্মেশন এবং থ্রোম্বোএম্বোলিজম যদি না হয়, তাহলে সেটার প্রধান ট্রিটমেন্ট হচ্ছে ওয়ারফেরিন। যার কারণে ওয়ারফেরিন কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা ড্রাগ, মানে আপনি খুবই ইম্পর্টেন্ট ড্রাগগুলোর ভিতরে হেপারিন আছে। হেপারিন সম্পর্কে আপনাকে ইন ডিটেলস পড়তে হবে, হেপারিনের মেকানিজম অফ অ্যাকশন থেকে শুরু করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লো মলিকুলার ওয়েট হেপারিন এবং আনফ্র্যাকশনেটেড হেপারিন, এগুলোর মেটাবলিজম কোথায় হয়, এটা আপনাকে ইন ডিটেলসে পড়তে হবে। এবং এটা আপনি পেকেন হিলের যে বইটা আছে, বা টম পেক আপনি যেটা বলেন, এই পেকেন হিলের এই বইটা থেকে আপনি এটা দেখে নেবেন যে হেপারিনের ব্যাপারগুলো কি কি। এবং ওয়ারফেরিনের যে ব্যাপারটা আছে, ওয়ারফেরিনের ব্যাপারটাও আপনি পেকেন হিল থেকে পড়বেন, ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ওয়ারফেরিন।
আর কি কি ড্রাগ ইম্পর্টেন্ট? আপনাকে ট্রানিক্সামিক অ্যাসিড সম্পর্কে ইন ডিটেলস পড়তে হবে। অ্যাপ্রোটিনিন নামে একটা ড্রাগ আছে, সেই ড্রাগটা সম্পর্কে ইন ডিটেলস পড়তে হবে, যেটা আমরা একটু পরে আসছি। তো আমরা ফার্স্টে আলোচনা করি হচ্ছিল যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টরগুলোর দিকে। তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো কি কি আছে? একটা হচ্ছে ফ্যাক্টর 2, 7, 9, 10। 2, 7, 9, 10, এটা মুখস্থ। 2, 7, 9, 10 এই যে কোয়াগুলেশন ফ্যাক্টর, এগুলো রিলিজ হয় হচ্ছে আপনার লিভার থেকে। অধিকাংশ কোয়াগুলেশন ফ্যাক্টর দেখেছেন আপনারা রিলিজ হয় হচ্ছে লিভার থেকে। এবং লিভার থেকে যখন রিলিজ হচ্ছে তখনই যারা অ্যাক্টিভেটেড হচ্ছে ব্যাপারটা তা না। এরা ইনিশিয়ালি অ্যাক্টিভেটেড থাকে না। এদের দুইটা পোর্শন থাকে। একটা হচ্ছে হলো যে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ এনজাইম সাইট, যেটা এখন মানে অ্যাক্টিভ এনজাইম সাইট থাকে, মানে যেটা পরবর্তীতে কাজ করবে, কিন্তু হোল ফ্যাক্টরটা যে অ্যাক্টিভেট হয়েছে ব্যাপারটা তা না। আরেকটা আরেকটা লং টেইল থাকে, এটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। এই দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে হলো যে অ্যাক্টিভ এনজাইম সাইট, আর একটা হচ্ছে হলো যে লং টেইল অফ গ্লুটামিক অ্যাসিড। তো নিচেরটা যদি প্লেটলেট হয়, এই প্লেটলেটের সাথে এই ফ্যাক্টরগুলোকে লাগতে হবে। তো প্লেটলেটের সাথে এই ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেটেড না হওয়া পর্যন্ত এরা কখনো লাগবে না, এবং এগুলো নন ফাংশনিং থাকবে। কাজেই এদেরকে অ্যাক্টিভেট করার জন্য আপনার ভাইটামিন কে কে আসতে হবে। ভাইটামিন কে এর কাজ হচ্ছে যে, বলেছিলাম যে একটা হচ্ছে হলো যে অ্যাক্টিভেটেড এনজাইম পার্ট, আর একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড পার্ট। এই যে গ্লুটামিক অ্যাসিড পার্ট, এই গ্লুটামিক অ্যাসিডটাকে ভাইটামিন কে গামা কার্বক্সি গ্লুটামিক অ্যাসিডে কনভার্ট করে। গামা কার্বক্সি গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিডকে গামা কার্বক্সি গ্লুটামিক অ্যাসিডে কনভার্ট করে। তো এই প্রসেসটাকে বলা হয় গামা কার্বক্সিলেশন। তাহলে কি তৈরি করলো? গামা কার্বক্সি গ্লুটামিক অ্যাসিড, গামা কার্বক্সি গ্লুটামিক অ্যাসিড, এবং প্রসেসটার নাম হচ্ছে গামা কার্বক্সিলেশন। এই গামা কার্বক্সিলেশন করতে গিয়ে ভাইটামিন কে এর অক্সিডেশন হইতে হয়। অক্সিডেশন হয়ে এরা ভাইটামিন কে এপক্সাইড তৈরি করে। মূল কথা হচ্ছে অক্সিডেশন হতে হবে। তো যখনই গামা কার্বক্সি গ্লুটামিক অ্যাসিড যখন তৈরি করলো, ফার্স্টে গ্লুটামিক অ্যাসিডে কোনো আয়ন ছিল না, কিন্তু যখনই গামা কার্বক্সি গ্লুটামিক অ্যাসিড তৈরি করলো, সেই সময় এরা নেগেটিভ চার্জ আসলো, তার মানে এরা অ্যানায়নে পরিণত হলো। তো ফ্যাক্টরগুলো এই সময় অ্যানায়ন হবে, মানে নেগেটিভ চার্জ, এবং প্লেটলেটের গায়েও অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এরা লাগবে কিভাবে? এদের লাগার জন্য চলে আসবে হচ্ছে ক্যালসিয়াম। দ্যাট ক্যালসিয়াম এই ফ্যাক্টর এবং প্লেটলেটের ভিতরে একটা ব্রিজ তৈরি করবে, এবং ব্রিজটা হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক বন্ড তৈরি করবে। তার মানে হচ্ছে যে নেগেটিভ পজিটিভ নেগেটিভ একটা ইলেকট্রোস্ট্যাটিক একটা ব্রিজ তৈরি করবে। তো ক্যালসিয়ামের গুরুত্ব হচ্ছে এখানেও। তো ওয়ারফেরিনটা কি করে? ওয়ারফেরিন, যদি আমরা আগের স্লাইডে যাই, ওয়ারফেরিন হচ্ছে যে এখানে ভাইটামিন কে এর উপরে কাজ করে। কি? সেটা হচ্ছিল যে ভাইটামিন কে কে কিন্তু এখানে অক্সিডেশন হতে হচ্ছে। নরমালি এই সমস্ত ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করতে গেলে ভাইটামিন কে কে অক্সিডেটিভ একটা রিয়াকশনের ভিতর দিয়ে যেতে হচ্ছে। যাওয়ার পরে এই অক্সিডাইজড ভিটামিন কে কে আবার তার আগের পর্যায়ে ফিরে আসতে হবে, আগের পর্যায়ে ফিরে আসতে হবে, এবং সেটা হচ্ছে রিডিউসড ভিটামিন কে। মানে এইটা হচ্ছে একটা সাইকেল হিসেবে কাজ করবে। ভাইটামিন কে অক্সিডাইজড হচ্ছে, অক্সিডাইজ হয়ে এই সমস্ত ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করছে। অ্যাক্টিভেট করার পরে ভিটামিন কে তারা সেটা আবার রিডিউসড হয়ে আগের পর্যায়ে ফিরে আসছে। এখন ওয়ারফেরিনটা এই ভাইটামিন কে আর রিডিউস হতে দিবে না, মানে তাকে আর আগের পর্যায়ে ফেরত আসতে দিবে না। তার মানে ভাইটামিন কে রিডাকটেস যেটা, সেই রিডাকটেস এনজাইমকে তারা ইনহিবিট করে, দিয়ে ভাইটামিন কে কে আর রিডিউস হতে দেয় না।
তো এরপরে আমরা আসি প্লেটলেটে। প্লেটলেট খুবই ইন্টারেস্টিং একটা মানে মলিকিউলস। কারণ কি? এটার ভিতরে কোনো নিউক্লিয়াস নাই। প্লেটলেটের ভিতরে কোনো নিউক্লিয়াস নাই। বাট নিউক্লিয়াস ছাড়া একটা সেল সে বেঁচে আছে এবং সে পুরা বডির কোয়াগুলেশন সিস্টেমটাকে মানে সে কন্ট্রোল করছে, দিস প্লেটলেট। এবং এটাও কিন্তু আরবিসির মতো হচ্ছে ডিস্ক শেপড। এবং যেহেতু এর নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই মানে কি? মানে হচ্ছে তার ব্রেন নাই। তো ব্রেন না থাকলে কি হবে? তার মানে সেখানে নিউক্লিয়াস ভর্তি তো হচ্ছে আপনার মাইটোকন্ড্রিয়া। তো নাই সেটা, তো সেই জন্য তার কিন্তু লাইফ স্প্যান কম, সাধারণত 7 থেকে 10 দিন। তো ব্লাড ভেসেল যখনই ড্যামেজ হচ্ছে, এর আগে আমরা দেখলাম যে ব্লাড ভেসেল ড্যামেজ হওয়ার সাথে সাথে আপনার টিস্যু ফ্যাক্টর এবং কোলাজেন এবং তার সাথে সাথে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, এগুলো কিন্তু মানে সিনেমার পর্দায় চলে আসছে। এবং এরা এসে এদের মূল কাজটা কি? এই প্লেটলেট গুলোকে ধরা। এখন প্লেটলেট অ্যাক্টিভেশন হবে কিভাবে? প্লেটলেট অ্যাক্টিভেশন হবে যে কোলাজেনের সাথে মেইনলি যখন লাগছে, তখন প্লেটলেট অ্যাক্টিভেশন হবে। প্লেটলেটকে আর কে অ্যাক্টিভেট করে? প্লেটলেটকে আরেকজন অ্যাক্টিভেট করে, সেটা হচ্ছিল যে এই যে টিস্যু ফ্যাক্টর যে বেরোচ্ছে, টিস্যু ফ্যাক্টরটা পরবর্তীতে কোয়াগুলেশন পাথওয়ের একদম লাস্টের দিকে এসে থ্রোম্বিন তৈরি করে, তাই না? মূল কথা হচ্ছে থ্রোম্বিন তৈরি হবে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2। তো এই থ্রোম্বিনটাও কিন্তু প্লেটলেটকে অ্যাক্টিভেট করে। আর ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরও কিছুটা প্লেটলেটকে অ্যাক্টিভেট করে। বাট ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরের মূল কাজ হচ্ছে যে প্লেটলেটকে কোলাজেনের সাথে লাগানো। কোলাজেনের সাথে লাগানোর পরে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর প্লেটলেট অ্যাক্টিভেশনে কিছুটা ভূমিকা রাখে। তাহলে এখানে প্লেটলেট অ্যাক্টিভেশনের মূল জিনিসগুলো কি কি? একটা হচ্ছে কোলাজেন, তারপর হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, আর একটা হচ্ছে থ্রম্বিন। এই তিনটা জিনিস প্লেটলেটকে অ্যাক্টিভেট করে। প্লেটলেট যখনই অ্যাক্টিভেটেড হলো, তখন কি এটা ভেরি ইম্পর্টেন্ট যে কোন কোন জিনিস প্লেটলেটকে অ্যাক্টিভেট করে? কোলাজেন, ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, আর একটা হচ্ছে থ্রম্বিন। আর প্লেটলেট অ্যাক্টিভেশনের পর প্লেটলেট থেকে কি কি জিনিস রিলিজ হয়? দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কি কি জিনিস রিলিজ হয়? সেটা হচ্ছে সেরোটোনিন অ্যান্ড থ্রম্বোক্সেন A2। এই দুটাকে আলাদা করছি, যে সেরোটোনিন অ্যান্ড থ্রম্বোক্সেন A2। তারপর হচ্ছিল যে এডিপি, ফিব্রিনোজেন, থ্রম্বিন, ক্যালসিয়াম। এডিপি, ফিব্রিনোজেন, থ্রম্বিন, ক্যালসিয়াম। তারপর প্লেটলেট থেকেই বের হয় হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, আর একটা হচ্ছে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। ফ্যাক্টর কি কি? ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, আর হচ্ছে প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। তাহলে কি কি জিনিস বেরোচ্ছে? একটা হচ্ছে সেরোটোনিন এবং থ্রম্বোক্সেন, যারা হচ্ছে মেইনলি ভেসো কনস্ট্রিকশন করবে। এডিপি, এডিপি হচ্ছিল যে একটা প্লেটলেটের সাথে আরেকটা প্লেটলেট জোড়া লাগাইতে সাহায্য করবে। ফিব্রিনোজেন, থ্রম্বিন এবং ক্যালসিয়াম, এরা হচ্ছে কোয়াগুলেশন পাথওয়েকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এবং প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। এবার প্লেটলেট মনে করেন অ্যাক্টিভেশন হলো, তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেশন কিভাবে হবে? প্লেটলেট অ্যাগ্রিগেশনের জন্য ইনিশিয়ালি যে ইনিশিয়াল প্লেটলেট গুলা, সেগুলো কিন্তু কোলাজেনের কাছে চলে আসলো ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরের মাধ্যমে। কিন্তু পরবর্তী প্লেটলেট গুলো কিন্তু আর কোলাজেনের কাছে আসে না। তো প্লেটলেট যখন অ্যাক্টিভেট কোলাজেনের কাছে আসলো, তখন সে অ্যাক্টিভেটেড হয়ে এডিপি তৈরি করে। এডিপি এর আগে আমরা যেটা দেখলাম যে এডিপি তৈরি করে, এই এডিপিটা অন্যান্য প্লেটলেটকে তখন অ্যাট্রাক্ট করে। এবং অন্যান্য প্লেটলেটকে সে তখন মানে অন্যান্য প্লেটলেট যে আসবে, সেই অন্যান্য প্লেটলেট এসে কিন্তু এই কোলাজেনের সাথে আর লাগতে পারছে না। তো তখন কি করে, যে ইনিশিয়াল যে প্লেটলেটটা ছিল, ইনিশিয়াল প্লেটলেটগুলো তখন অন্যান্য প্লেটলেটকে আপনার নিজের দিকে টানে
এবং অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট করার পরে অন্যান্য যে প্লেটলেট মানে পরবর্তীকালের যে প্লেটলেট তারা যখন অ্যাক্টিভেটেড হয় এডিপির মাধ্যমে তখন গ্লাইকোপ্রোটিন 2b3a রিসেপ্টর তাদের গায়ে মানে জন্ম নেয় আর কি। গ্লাইকোপ্রোটিন 2b3a যার কারণে কিন্তু কিছু ড্রাগ আছে যারা গ্লাইকোপ্রোটিন 2b3a ইনহিবিটর। গ্লাইকোপ্রোটিন 2b3a রিসেপ্টর তখন জন্ম নেয়। এরপরে ফিব্রিনোজেন এবং ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর এসে গ্লাইকোপ্রোটিন 2b3a রিসেপ্টরের মাধ্যমে অন্যান্য প্লেটলেটকে তখন নিজের কাছে নিয়ে আসে। তাহলে এই স্লাইডটাকে আমরা যদি সারসংক্ষেপে নিয়ে আসি তাহলে সেটা কি? সেটা হচ্ছে যে ইনিশিয়ালি প্লেটলেটগুলো ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরের মাধ্যমে আপনার কোলাজেনের সাথে লেগে যায়। লেগে যাওয়ার পরে তারা অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড হয়ে এডিপি তৈরি করে। এই এডিপি অন্যান্য ফ্যাক্টরকে এই এডিপি পরবর্তী প্লেটলেটগুলোকে অ্যাক্টিভেট করে। পরবর্তী প্লেটলেটগুলো অ্যাক্টিভেটেড হলে তাদের গায়ে গ্লাইকোপ্রোটিন 2b3a রিসেপ্টর তখন অ্যাক্টিভেট হবে এবং এই রিসেপ্টরের সাথে ফিব্রিনোজেন এবং ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর গ্লু হিসেবে কাজ করে প্লেটলেটগুলোকে জোড়া লাগাবে। তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেশনের জন্য মূল ইম্পর্টেন্ট হচ্ছে এডিপি, যেটা অন্যান্য প্লেটলেটকে অ্যাক্টিভেট করবে পরবর্তী প্লেটলেটগুলোকে। তার সাথে সাথে গ্লাইকোপ্রোটিন 2b3a রিসেপ্টর এবং হচ্ছে ফিব্রিনোজেন এবং ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর। এবার আসা যাক কোয়াগুলেশন পাথওয়ে। কোয়াগুলেশন পাথওয়ে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক কোয়াগুলেশন পাথওয়ে। এক্সট্রিনসিক কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে হচ্ছে যখন টিস্যু ফ্যাক্টরটা বের হয়ে আসবে। তো টিস্যু ফ্যাক্টর এর আগে আমরা দেখলাম যে এন্ডোথেলিয়ামের ভিতরেই থাকে হচ্ছে কোলাজেন, সেখান থেকে টিস্যু ফ্যাক্টরটা বের হয়ে আসে। তো টিস্যু ফ্যাক্টর কি করবে? এরা হচ্ছে ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করবে হচ্ছে এই টিস্যু ফ্যাক্টর। ফ্যাক্টর 7 গিয়ে তারপর হচ্ছে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করবে, যেটা হচ্ছে কমন পাথওয়েতে। তার মানে এক্সট্রিনসিক পাথওয়েতে কিন্তু শুধুমাত্র ফ্যাক্টর 7, মানে এখানকার কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 7। ইন্ট্রিনসিক পাথওয়েতে কি? ইন্ট্রিনসিক পাথওয়েতে ফ্যাক্টর 12, ফ্যাক্টর 10টা হচ্ছে কমন পাথওয়ে, দুইটা পাথওয়েরই কিন্তু মিলে ফ্যাক্টর 10 তৈরি করছে। বাট ইন্ট্রিনসিক পাথওয়েটা কি? ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট করবে হচ্ছে ফ্যাক্টর 12, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 9। 10টা হচ্ছে নিচে, উপরের দিকে থাকবে 12, 11 আর 9। এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, যে কোন পাথওয়ের কি কি ফ্যাক্টর। ইন্ট্রিনসিকের হচ্ছে 12, 11, 9 আর এক্সট্রিনসিকের হচ্ছে 7। এগুলো মিলে কমন পাথওয়েতে যখন আসবে তখন তৈরি করবে হচ্ছে ফ্যাক্টর 10। আর বলেছিলাম যে কোফ্যাক্টরের কথা। কোফ্যাক্টর কি কি আছে? এই ফ্যাক্টর 8 হচ্ছে কোফ্যাক্টর হিসেবে কাজ করে ক্যালসিয়াম, আর একটা হচ্ছে প্লেটলেট ফ্যাক্টর 3। এর হচ্ছে কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এরপর আসেন হচ্ছে কমন পাথওয়ে। তো দুই পাথওয়ে থেকে আমাদের ফ্যাক্টর 10 তৈরি হলো। ফ্যাক্টর 10 এরপরে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করবে। থ্রম্বিনটা তখন ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে। প্রথ্রম্বিন হচ্ছে ফ্যাক্টর 2 আর থ্রম্বিন হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2। ফিব্রিনোজেন হচ্ছে ফ্যাক্টর 1 আর আম, মানে অ্যাক্টিভেটেড ফিব্রিনোজেন হচ্ছে অ্যাক্টিভেটেড ফিব্রিন 1। ফিব্রিনোজেনটা তারপর অ্যাক্টিভেটেড 13 সাথে মিলে একটা ফিব্রিন ক্লট তৈরি করবে। মানে হচ্ছে তখন ফিব্রিনোজেনটা তখন মেশে কনভার্ট হয়। যে ক্রস লিঙ্ক মেশ যেটা তৈরি হয় সেটা হচ্ছে ফ্যাক্টর 13 সাথে না মেলা পর্যন্ত ফিব্রিনোজেন স্ট্যাবল ফিব্রিন ক্লট তৈরি করে না। এখানেও কিন্তু যে দেখেন কোফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর 10 থেকে যে প্রথ্রম্বিনটা থ্রম্বিনে কনভার্ট হচ্ছে, এখানেও কোফ্যাক্টর গুলো থাকে। ফ্যাক্টর 5, এখানে হচ্ছে ফ্যাক্টর 5 ক্যালসিয়াম, আর একটা হচ্ছে প্লেটলেট ফ্যাক্টর 3। আর এর আগে ছিল যে ফ্যাক্টর 8, এটা হচ্ছে 9-এর
9 থেকে যখন 10 হয় তখন হচ্ছে ফ্যাক্টর 8 ক্যালসিয়াম হচ্ছে প্লেটলেট ফ্যাক্টর 3। তো আমাদেরকে মেইনলি জানতে হবে যে কোফ্যাক্টর গুলো কি কি। কোফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, ক্যালসিয়াম আর একটা হচ্ছে প্লেটলেট ফ্যাক্টর 3। এটা গেল হচ্ছে ক্লাসিক পাথওয়ে অফ কোয়াগুলেশন। বাট নতুন কোয়াগুলেশনের যে পাথওয়ে সেটা হচ্ছে সেল বেসড মডেল। এইটার হচ্ছে 4টা স্টেপ আছে। তো এখানকার যে প্রত্যেকটা স্টেপ আপনাকে পার্ট 1 এর জন্য এটা আপনাকে পার্ট 1 এর জন্য আপনার মানে আপনার পরীক্ষার জন্য এটা আপনার মেইনলি লাগবে হচ্ছে এই ক্লাসিক যে কোয়াগুলেশন পাথওয়ে, এইটার প্রত্যেকটা পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর কাজ করছে এই জিনিসটা আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আপনার সেল বেসড মডেলের সব জিনিস আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাকে বলে দিব। কিন্তু তাই বলে এমন না যে জিনিসটা পড়তে হবে না। জিনিসটা পড়তে হবে। কারণ এখন সম এখ এখ মানে বর্তমান যুগের প্রত্যেকটা জিনিস এই হচ্ছে সেল বেসড মডেলের উপর তৈরি হওয়া। মানে আ ট্রিটমেন্ট সিস্টেম থেকে শুরু করে, এক্সপ্লানেশন সিস্টেম থেকে শুরু করে, তারপর হচ্ছে হলো যে টেক এবং রোটেমের যে আমরা যে ম্যানেজমেন্ট সিস্টেম দিচ্ছি সে পুরোটাই হচ্ছে সেল বেসড মডেলের উপর তৈরি করা। কাজেই সেল বেসড মডেল আপনাকে জানতে হবে এবং কোন কোন জিনিসগুলো স্পেসিফিক্যালি জানতে হবে সেটা আমি আপনাকে বলে দিব। সবকিছু পড়তে হবে না, বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে 4টা স্টেপ আছে। একটা হচ্ছে হলো যে ইনিশিয়েশন, ফার্স্টে শুরু হয়। শুরু হওয়ার পরে আপনার ইনিশিয়েশন এর পরে এটা হচ্ছে প্রলিফারেশন হবে, অ্যামপ্লিফিকেশন। মানে ফার্স্টে শুরু হলো, এরপর হচ্ছে হলো যে অ্যামপ্লিফিকেশন হবে, মানে বাড়লো আর কি, বাচ্চা কাচ্চা বাড়লো। তারপর হচ্ছে হলো যে প্রোপাগেশন, সামনের দিকে যাবে, মানে এদের সাথে আরো চাচা ভাতিজা এসে যুক্ত হবে। তারপর হচ্ছে একটা স্টেবল একটা ক্লট তৈরি করবে। সো এখানে হচ্ছে আপনার 4টা স্টেজ: ইনিশিয়েশন, অ্যামপ্লিফিকেশন, প্রোপাগেশন এবং হচ্ছে স্টেবিলাইজেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনিশিয়েশন ফেজটা। মানে আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ ইনিশিয়েশন ফেজ। কারণ আহ, মূল জিনিস হচ্ছে যে কোয়াগুলেশনের ইনিশিয়েশনটা হচ্ছে কিভাবে। ইনিশিয়েশন হচ্ছে যে আমরা যে এর আগে ক্লাসিক মডেলে যে আমরা পড়েছিলাম যে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়েতে আছে হচ্ছে টিস্যু ফ্যাক্টর, এবং সেল বেসড মডেলেও কিন্তু ইনিশিয়েশনটা করছে হচ্ছে আপনার টিস্যু ফ্যাক্টর। এই টিস্যু ফ্যাক্টর মানে কোলাজেন থেকে টিস্যু ফ্যাক্টর বের হয়ে এসে জাস্ট লাইক এক্সট্রিনসিক পাথওয়ে সে তৈরি করে হচ্ছে ফ্যাক্টর 7। তার মানে ইনিশিয়েশন ফেজে আমাদের টিস্যু ফ্যাক্টর এবং ফ্যাক্টর 7 তৈরি হচ্ছে। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে ইনিশিয়েশন ফেজে টিস্যু ফ্যাক্টর এবং ফ্যাক্টর 7 ইনিশিয়ালি তৈরি হচ্ছে। এরপরে এই ফ্যাক্টর 7টা সে তৈরি করছে কি, সে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করছে এবং ফ্যাক্টর 9 কে সে অ্যাক্টিভেট করছে। ফ্যাক্টর 10 তারপরে ফ্যাক্টর 5 এর সাথে মিলে, কার সাথে কি মিলছে দিস ইজ নট ইম্পর্টেন্ট আমি বলবো। মানে ফ্যাক্টর 10টা এই ইনিশিয়েশন ফেজেই কিছুটা থ্রম্বিন তৈরি করে। তার মানে আমাদের ইনিশিয়েশন ফেজের এন্ড প্রোডাক্ট গুলো কি কি? এন্ড প্রোডাক্ট হচ্ছে ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10 আর হচ্ছে থ্রম্বিন। ভেরি ইম্পর্টেন্ট যে ইনিশিয়েশন ফেজের মূল এন্ড প্রোডাক্ট কি কি। একটা হচ্ছে ফ্যাক্টর 7, একটা হচ্ছে ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10 আর একটা হচ্ছে থ্রম্বিন। তার মানে থ্রম্বিন কিন্তু আমাদের ইনিশিয়েশন ফেজেই তৈরি হয়ে যায়। কিন্তু এই থ্রম্বিনের পরিমাণটা থাকে অনেক কম, যার কারণে অ্যাম্প্লিফিকেশন ফেজের প্রয়োজন পড়ে। এই অ্যাম্প্লিফিকেশন ফেজে কি হয়, যে অ্যাম্প্লিফিকেশন ফেজে এখানে প্রচুর পরিমাণে থ্রম্বিন তৈরি হবে। তো ফার্স্টে ইনিশিয়ালি যে ফ্যাক্টর 7 যেটা ছিল, সেই ফ্যাক্টর 7 থেকে আম, যে আপনার এই ফ্যাক্টর 9 তারপর হচ্ছে ফ্যাক্টর 10 এগুলো যে তৈরি হলো, এগুলো অ্যাম্প্লিফিকেশন ফেজে এসে আরো বেশি পরিমাণে তৈরি হবে। এই যে ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10 টিস্যু ফ্যাক্টর, এরা মিলে হচ্ছে ইনিশিয়েশন ফেজে ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেট করেছে, ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করেছে। অ্যাক্টিভেট করার পরে এই ফ্যাক্টর 10টা যদি সামনের দিকে নেই, ফ্যাক্টর 10টা এসে ফ্যাক্টর 5 এর সাথে মিলে, আর কিছুটা তো হচ্ছে আপনার ফ্যাক্টর 2, মানে ফ্যাক্টর 2 এর সাথে কাজ করে ফ্যাক্টর 10টা থ্রম্বিন তৈরি করছে।
থ্রম্বিন তৈরি করছে। আর ফ্যাক্টর 9টা কি? ফ্যাক্টর 9টা হচ্ছে ফ্যাক্টর 8 এর সাথে মিলে আ সে মেইনলি ফ্যাক্টর 9টা তৈরি করে, ফ্যাক্টর 8 এর সাথে মিলে সে ফ্যাক্টর 10 কে সে তৈরি করে। তো অ্যামপ্লিফিকেশন ফেজে কি হয়? অ্যামপ্লিফিকেশন ফেজে যে এই যে কোফ্যাক্টর, ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8, এই যে ২ টা কোফ্যাক্টর, তারা মেইনলি অ্যাক্টিভেটেড হয়ে প্রচুর পরিমাণে ফ্যাক্টর 10, এপাশে ফ্যাক্টর 10 আর এপাশে হচ্ছে থ্রম্বিন তৈরি করে। এটা মানে এমপ্লিফাই হচ্ছে। ইনিশিয়েশন ফেজের হচ্ছে হলো যে আপনার এমপ্লিফিকেশন হচ্ছে। এমপ্লিফিকেশন হয় হচ্ছে মেইনলি ফ্যাক্টর 10 এবং থ্রম্বিন তৈরি করে। এই থ্রম্বিনটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করে। মানে এই সিস্টেমে যে একটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি করলো, এটা হচ্ছে প্রোপাগেশন ফেজ। প্রোপাগেশন ফেজে এসে আহ, যে প্রচুর পরিমাণে থ্রম্বিন যে তৈরি হচ্ছে, এই থ্রম্বিনটা সে একটা পজিটিভ ফিডব্যাক লুপ ক্রিয়েট করে সে আরো বেশি পরিমাণে সে থ্রম্বিন ক্রিয়েট করে। এখানে আপনার আর এত বেশি কিছু আপনার জানার দরকার নেই। মেইন কথা হচ্ছিল যে লার্জ অ্যামাউন্ট অফ ফ্যাক্টর 10 তৈরি হয়, লার্জ অ্যামাউন্ট অফ ফ্যাক্টর 10। আরেকটা হচ্ছে যে আপনার ফ্যাক্টর, আরেকটা কি লার্জ অ্যামাউন্ট কন্টিনিউয়াস প্রোডাকশন অফ দ্য থ্রম্বিন হইতে থাকে। এবং এখানে অন্যতম কোফ্যাক্টর হিসেবে কি কি কাজ করে? কোফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 8 আর হচ্ছিল যে ফ্যাক্টর 5। খালি এই 4টা জিনিস জানেন, যে তৈরি হয় হচ্ছে থ্রম্বিন এবং ফ্যাক্টর 10, আর কোফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। এই থ্রম্বিনটাই এসে একটা পজিটিভ ফিডব্যাক লুপ ক্রিয়েট করছে। এছাড়া আপনার খুব বেশি জানার দরকার নাই। এরপর হচ্ছে স্টেবিলাইজেশন ফেজ। স্টেবিলাইজেশন ফেজে আমরা যে এর আগে দেখেছিলাম যে যে সমস্ত থ্রম্বিন যেগুলো তৈরি হলো, থ্রম্বিনটা হচ্ছে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করছে। এই যে থ্রম্বিন যে তৈরি হলো, এই থ্রম্বিনগুলো আপনার ফিব্রিনোজেনকে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করছে। এবং ফিব্রিনটা তারপর হচ্ছে ফ্যাক্টর 13 এর সাথে মিলে ইনসলিবল ফিব্রিন তৈরি করছে। এটাই হচ্ছে স্টেবিলাইজেশন ফেজ। মানে আমরা যে ক্লাসিক যে সিস্টেমটা পড়েছিলাম, ওই ক্লাসিক সিস্টেমেরই হচ্ছে একটা ডাইনামিক প্রেজেন্টেশন হচ্ছে মডার্ন সেল বেসড সিস্টেম। দ্যাটস ইট, আর কিছু না। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে থ্রম্বিন, যেটা হচ্ছে একটা অন্যতম প্রধান চালিকা শক্তি, এর কি কি কাজ আছে? তাহলে থ্রম্বিনের কাজ হচ্ছে এরা ফিব্রিনোজেনকে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করে, ১ নাম্বার কাজ। ২ নাম্বার কাজ হচ্ছে থ্রম্বিন ফ্যাক্টর 13 কে অ্যাক্টিভেট করে, যে ফ্যাক্টর 13 একটা ইনসলিবল ফিব্রিন ক্লট তৈরি করে। ২টা। ৩ নাম্বার কাজ হচ্ছে থ্রম্বিন এক পজিটিভ ফিডব্যাক লুপ ক্রিয়েট করে। আপনার কি মনে আছে যে এর আগে আমরা ইনিশিয়েশন ফেজের পরে যে প্রোপাগেশন ফেজটা যেটা দেখলাম, সেই সরি, ইনিশিয়েশন ফেজের পরে যে অ্যামপ্লিফিকেশন যে ফেজটা দেখলাম, সেই অ্যামপ্লিফিকেশন ফেজে এসে থ্রম্বিনটা একটা পজিটিভ লুপ ক্রিয়েট করছে এখানে। এই পজিটিভ লুপ অ্যামপ্লিফিকেশন এবং প্রোপাগেশন ফেজ দুটাতেই হয়। মূল কথা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ফ্যাক্টর 10 এবং থ্রম্বিন মানে এন্ড প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। কিভাবে তৈরি হবে? ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 5 কো-ফ্যাক্টরের মাধ্যমে, এবং এদেরকে অ্যাক্টিভেট করে থ্রম্বিন। সেজন্য এই পজিটিভ ফিডব্যাক লুপটার প্রয়োজন আছে। তো পজিটিভ ফিডব্যাক লুপের মাধ্যমে থ্রম্বিন অ্যাক্টিভেট করে হচ্ছে ফ্যাক্টর 5 এবং হচ্ছে ফ্যাক্টর 8 কে, যারা পরবর্তীতে আবার থ্রম্বিন তৈরি করবে। এবং এট লাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে পড়েছিলাম, যে ফার্স্টে হচ্ছিল যে থাকে থ্রম্বোমোডিউলিন, সেখানে গিয়ে লাগে হচ্ছে থ্রম্বিন। এই থ্রম্বিন এবং থ্রম্বোমোডিউলিন কমপ্লেক্স তারা প্রোটিন সি কে অ্যাক্টিভেট করে। এই প্রোটিন সি প্রোটিন এস এর এই প্রোটিন সি এবং প্রোটিন এস, এরা হচ্ছিল যে একসাথে লেগে তারা ডিঅ্যাক্টিভেট করে হচ্ছে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 কে। এই যে কোফ্যাক্টর যে তৈরি করেছিল, সেই কোফ্যাক্টরকে আবার ডিঅ্যাক্টিভেট করে হচ্ছে প্রোটিন সি প্রোটিন এস কমপ্লেক্স। এবং এইটাকে কিন্তু মানে তৈরি করছে কিন্তু থ্রম্বিন নিজেই তৈরি করছে। তার মানে থ্রম্বিন কিন্তু এই
হোল সিস্টেমটাকে সে যেরকম সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনি সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে সে আবার একটা চেকমেটও দিচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি আপনার বাচ্চাকে আইসক্রিমও দিচ্ছেন, আবার বলছেন যে দাঁত মাজতে এবং বেশি আইসক্রিম খাবি না, সেটাও আপনি বলছেন আরকি। তো থ্রম্বিনের হচ্ছে এরকম একটা কাজ যে থ্রম্বিন সে ফ্যাক্টর আম আ তাহলে থ্রম্বিনের মূল কাজগুলো কি, কি? এই স্লাইডটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। আমরা যদি এখন মানে কে কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে, কার কি কাজ, এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট। যে থ্রম্বিন তার মানে কি, কি করছে? থ্রম্বিন হচ্ছে আপনার ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করছে। এটা হচ্ছে হলো যে ১ নাম্বার কথা। এরপরে থ্রম্বিন ফ্যাক্টর 13 কে অ্যাক্টিভেট করছে। যে ফ্যাক্টর 13 টা এসে ওই আ আপনার ইনসoluble ফিব্রিন ক্লট যেটা, সেই ইনসoluble ফিব্রিন ক্লটকে সে আ তৈরি করছে ফ্যাক্টর 13। তারপরে আবার ফিব্রিনোজেন কি করছে? ফিব্রিনো অ্যা অ্যা থ্রম্বিন কি করছে? থ্রম্বিন হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক লুপ ক্রিয়েট করছে। যে পজিটিভ ফিডব্যাক লুপ এসে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 কে অ্যাক্টিভেট করছে, সামনের দিকে প্রপাগেট করছে এবং আল্টিমেটলি প্রচুর পরিমাণে থ্রম্বিন তৈরি করছে। আবার থ্রম্বিন প্রোটিন সি কে অ্যাক্টিভেট করছে থ্রম্বোমোডিউলিনের মাধ্যমে। যে থ্রম্বোমোডিউলিনের মাধ্যমে প্রোটিন সি কে অ্যাক্টিভেট করে আম আপনার প্রোটিন সি, প্রোটিন এস কমপ্লেক্স তৈরি হচ্ছে এবং প্রোটিন সি, প্রোটিন এস কমপ্লেক্স এসে আবার ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 8 কে তারা ইনহিবিট করছে। তার মানে এই হোল সিস্টেমটা আমাদেরকে কিন্তু ভালোমতো জানতে হবে। এটা আমাদের বইয়ে আছে। আমাদের ফিজিওলজি ফর দ্যা অ্যানাস্থেটিস্ট ওই বইয়ে আছে। তো একটা পেশেন্টের যখন সার্জারি হয়, সার্জারি হওয়ার পরে আমরা বলি যে পেশেন্টটা এখন একটা প্রোথ্রম্বোটিক স্টেটে আছে। তো এই প্রোথ্রম্বোটিক স্টেটে যে থাকে এর পিছনে কারণগুলো কি, কি? ১ নাম্বার হচ্ছে হলো যে সার্জারি নিজে একটা কারণ। ২ নাম্বার হচ্ছে হলো যে ইমমোবিলিটি, ইনফেকশন, তারপর হচ্ছে হাইপোথার্মিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, ভলিউম এক্সপান্ডার ওই যে আমরা যে ফ্লুইড দিই, ফ্লুইড দিয়ে মানে ফ্লুইড দিলে ভেসেল গুলো হচ্ছে টেন্স হয়। টেন্স হলে তাদের শিয়ারিং ফোর্সটা কিন্তু আরো বাড়ে। তো তখন যখনই শিয়ারিং ফোর্স বাড়বে, সেই সময় কিন্তু ভন উইলব্রেন্ড ফ্যাক্টর রিলিজ হবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো ভলিউম এক্সপান্ডার, তারপর হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল সার্কুলেশন আর হচ্ছে যদি ক্যান্সার থাকে। তো এই সময় আ পোস্ট সার্জারিতে প্রচুর পরিমাণে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়। কারণ সার্জারিতে যে কাটাছেঁড়া হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে টিস্যু ফ্যাক্টর রিলিজ হচ্ছে। বন উইলব্র্যান্ড ফ্যাক্টর রিলিজ হচ্ছে। তারপরে হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যেরকম রিলিজ হচ্ছে, ঠিক তেমনি প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটরও ঠিক তেমনি রিলিজ হচ্ছে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি করবে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর হচ্ছে হলো যে প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করবে। যে প্লাজমিন এসে ফিব্রিনোজেনকে ভেঙে ফেলবে। মানে বোথ পজিটিভ এবং নেগেটিভ দুটাই তৈরি হচ্ছে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এবং প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর দুটাই তৈরি হচ্ছে। কিন্তু মেইনলি আমাদের হচ্ছে হলো যে প্রোথ্রম্বোটিক স্টেটে এই জিনিসটা থাকে। তাহলে আমরা যদি আবার একটু অ্যাজ এ হোল যদি আমরা একটু আলোচনা করি যে ইন্ট্রিনসিক পাথওয়েতে আমাদের মেইনলি আ আমাদের যে সমস্ত ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয় সেটা হচ্ছে ফ্যাক্টর 12, ফ্যাক্টর 11, তারপর হচ্ছে ফ্যাক্টর 9। আর এক্সট্রিনসিক পাথওয়েতে কি তৈরি হয় সেটা হচ্ছে ফ্যাক্টর 7। এরপরে কমন পাথওয়েতে আমাদের কোন, কোন ফ্যাক্টর? একটা হচ্ছে ফ্যাক্টর 10 যেটা এসে আমাদের প্রথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করছে। আ থ্রম্বিনটা ফিব্রিনোজেনকে অ্যাক্টিভেটেড ফিব্রিনোজেন করছে এবং অ্যাক্টিভেটেড ফিব্রিনোজেন এটা হচ্ছে একটা ফিব্রিন ক্লট তৈরি করছে। তো আম থ্রম্বিন যেটা এই থ্রম্বিনটা আপনার থ্রম্বোমোডিউলিনের সাথে লেগে আ তৈরি করছে হচ্ছে অ্যাক্টিভেট করছে প্রোটিন সি এবং প্রোটিন এস। যে প্রোটিন সি এবং প্রোটিন এস কোফ্যাক্টর 5 এবং কোফ্যাক্টর 8 এদেরকে ইনহিবিট করে। এটা গেল একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3 যেটা আমরা পড়েছিলাম যে অ্যান্টিথ্রম্বিন 3 যেখানে হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন এসে এই অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে। তো ন্যাচারালি কি হয় যে অ্যান্টিথ্রম্বিন 3 তারা ডিরেক্টলি ইনহিবিট করে হচ্ছে ফ্যাক্টর 10 এবং হচ্ছে থ্রম্বিন। এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট যে অ্যান্টিথ্রম্বিন 3 কাকে ইনহিবিট করছে। কারণ আনফ্র্যাকশনেটেড হেপারিন
আনফ্র্যাকশনেটেড হেপারিন সরাসরি অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে হচ্ছে ফ্যাক্টর 10 কে সে ইনহিবিট করে এবং হচ্ছে থ্রম্বিনকে সে ইনহিবিট করে। আর লো মলিকুলার ওয়েট হেপারিন যেটা লো মলিকুলার ওয়েট হেপারিন, সে হচ্ছিল যে মেইনলি আপনার ফ্যাক্টর 10 কে সে ইনহিবিট করে। মেইনলি সে ফ্যাক্টর 10 মানে সে অ্যান্টিথ্রম্বিন 3 এর মাধ্যমে সে কাজ করে, কিন্তু সে ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে। আর লার্জ ডোজ যদি দেওয়া হয় তখন সে এই থ্রম্বিনকে সে ইনহিবিট করবে। এবার আমাদের হচ্ছে যে ইনভেস্টিগেশনের ভিতরে আহ, যেটা এখানে এখানে আমরা আগের ইয়াতে দেখি, তাহলে আমাদের একটু মনে থাকতে সুবিধা হবে যে এক্সট্রিনসিক পাথওয়েকে মনিটর করে হচ্ছে প্রথ্রমিন টাইম। মানে এটা এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ভয়াবহ ইম্পর্টেন্ট, যে এক্সট্রিনসিক পাথওয়ে আপনি টেস্ট করবেন বাই পিটি প্রথ্রমিন টাইম, আর ইন্ট্রিনসিক পাথওয়েকে আপনি টেস্ট করবেন হচ্ছে বাই এপিটিটি। ভয়াবহ ইম্পর্টেন্ট। আর থ্রোম্বিন টাইম এটা মেইনলি দেখে হচ্ছে ফাইনাল কমন পাথওয়ে। কিন্তু এখানে মানে প্রথ্রম্বিন টাইম কিন্তু এটা এক্সট্রিনসিক পাথওয়েকে মনিটর করার সাথে সাথে সে কমন পাথওয়েকেও কিন্তু সে মনিটর করে। আবার এপিটিটি সে ইন্ট্রিনসিক পাথওয়েকে মনিটর করার সাথে সাথে সে কিন্তু কমন পাথওয়েকেও সে মনিটর করে। আর থ্রোম্বিন টাইম সে শুধুমাত্র কমন পাথওয়েকে সে মনিটর করে। তাহলে প্রথম মিন টাইম এটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে দেখার জন্য আমরা ইয়া করি। আর হচ্ছে আয়এনআর এটা হচ্ছিল যে একটা স্ট্যান্ডার্ডাইজড প্রথম মিন টাইম, মানে প্রথম মিন টাইমকে এটা স্ট্যান্ডার্ড করা হয়েছে, নট এপিটিটি, সে পিটি কে স্ট্যান্ডার্ডাইজ করেছে আয়এনআর। তো প্রথম মিন টাইম সে আমরা কোন কোন ফ্যাক্টরকে দেখছি, তার মানে এক্সট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর 7, আর হচ্ছে কমন পাথওয়ের হচ্ছে আপনার ফ্যাক্টর 10, তারপর হচ্ছে ফ্যাক্টর টু মানে হচ্ছে আপনার প্রথ্রম্বিন আর ফিব্রিনোজেন, তার মানে হচ্ছে ফ্যাক্টর ওয়ান। তার মানে আপনার প্রথ্রম্বিন টাইম দেখছে হচ্ছে ফ্যাক্টর 7, তারপর হচ্ছে ফ্যাক্টর 10, এরপর হচ্ছে আপনার প্রথ্রম্বিন তার মানে হচ্ছে ফ্যাক্টর 2, আর হচ্ছে ফিব্রিনোজেন ফ্যাক্টর 1। এই চারটা ফ্যাক্টরকে আপনি মনিটর করতে পারবেন বাই প্রথ্রমিন টাইম। প্রথ্রমিন টাইমের নর্মাল ভ্যালু হচ্ছে 11 থেকে 13.5 সেকেন্ড, আর আইএনআর এর নর্মাল ভ্যালু হচ্ছে 0.8 থেকে 1.1। এখন প্রলং প্রথ্রমিন টাইম কখন হবে? যখন হেপাটিক ডিজিজ হবে, তার মানে হেপাটিক সিনথেসিস অফ আপনার ভাইটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। ভাইটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কি কি ছিল? একটা ছিল যে 2, তারপর হচ্ছে 7, এরপর হচ্ছে 9, আর একটা হচ্ছে 10। তো দেখেন এখানে 7 আছে, এখানে 10 আছে, এখানে 2 আছে, শুধু 9টা নাই। তার মানে ভাইটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরকে আপনি মনিটর করবেন বাই প্রথ্রমিন টাইম। তার মানে ওয়ারফেরিন থেরাপিকে আপনি মনিটর করবেন বাই প্রথ্রমিন টাইম। ভাইটামিন কে ডিফিসিয়েন্সি মনিটর করবেন বাই প্রথ্রমিন টাইম। এবং কোনো একটা পেশেন্টের যদি ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে প্রথ্রমিন টাইম, কারণ এগুলো সবই হচ্ছে ভাইটামিন কে এর সাথে যুক্ত, তাই না? ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, ভাইটামিন কে ডেফিসিয়েন্সি, ওয়ারফেরিন থেরাপি, তারপর ভাইটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস যেগুলো আছে। আর হচ্ছে ডিআইসি, কারণ ডিআইসি তে এই সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে আপনার কনজাম্পশন হয়ে যায়। সো এই সময় আপনার প্রথ্রমিন টাইমটা বাড়বে। এরপর আছে হচ্ছে আপনার অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম এটা দেখছে হচ্ছে আপনার ইন্ট্রিনসিক পাথওয়েকে। সো ইন্ট্রিনসিক পাথওয়ের ভিতরে কি কি ছিল? একটা হচ্ছে আপনার ফ্যাক্টর 12 ছিল। ফ্যাক্টর 12 তৈরি করলো হচ্ছে আপনার 11 কে, সরি ফ্যাক্টর 9 লিখে ফেলেছি, ফ্যাক্টর 11 কে। ফ্যাক্টর 11 তারপর তৈরি অ্যাক্টিভেট করলো হচ্ছে ফ্যাক্টর 9 কে। এগুলো হচ্ছে আপনার ইন্ট্রিনসিক পাথওয়ে। এরপর আমরা কমন পাথওয়েতে ঢুকে গেলাম, যে তারপর হচ্ছে ফ্যাক্টর 10, এরপর হচ্ছে আপনার ফ্যাক্টর 2 আসলো, তারপর হচ্ছে ফ্যাক্টর 1 আসলো। ফ্যাক্টর 1 হচ্ছে ফিব্রিনোজেন। তার মানে এই জিনিসগুলোকে আপনার হচ্ছে এপিটিটি সে হচ্ছে মনিটর করবে। এপিটিটির নর্মাল রেঞ্জ হচ্ছে 25 থেকে 35 সেকেন্ড। 25 থেকে 35 সেকেন্ড। ওকে। এপিটিটি প্রলং হবে কখন?
এপিটিটি প্রলং হবে যদি আপনি আনফ্র্যাকশনেটেড হেপারিন যদি আপনি ইউজ করেন। আনফ্র্যাকশনেটেড হেপারিন যদি আপনি ইউজ করেন তাহলে এপিটিটি প্রলং হবে। কারণ কি? কারণ হচ্ছে আনফ্র্যাকশনেটেড হেপারিন যখন আপনি ইউজ করছেন তখন সে অ্যান্টিথ্রম্বিন 3 কে সে অ্যাক্টিভেট করছে, যেটা গিয়ে আলটিমেটলি কাকে কাকে ইনহিবিট করছে? ফ্যাক্টর 10 এবং থ্রম্বিনকে ইনহিবিট করছে। আর লো মলিকুলার ওয়েট হেপারিন যেটা, সেটা লো মলিকুলার ওয়েট হেপারিন যখন লো ডোজে ইউজ করা হয় তখন সে ডিরেক্টলি ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে, কিন্তু যখন হাই ডোজে যখন ইউজ করা হয় তখন সে ফ্যাক্টর তখন সে অ্যান্টিথ্রম্বিন 3 কে সে অ্যাক্টিভেট করে হচ্ছে থ্রম্বিনকেও সে ইনহিবিট করে, কিন্তু মেইনলি সে ডিরেক্টলি ফ্যাক্টর 10 কে সে ইনহিবিট করে। যার কারণে এপিটিটি দেখার মাধ্যমে আপনি শুধুমাত্র আনফ্র্যাকশনেটেড হেপারিনের অ্যাক্টিভিটিকে আপনি মনিটর করতে পারবেন, কিন্তু লো মলিকুলার ওয়েট হেপারিন যেটা, সেটার অ্যাক্টিভিটি মনিটর করতে গেলে আপনার অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভিটি আপনাকে মনিটর করতে হবে। এছাড়া কিছু ডিজিজ কন্ডিশন আছে যেরকম হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি, এটা হচ্ছে হিমোফিলিয়া এ। আরেকটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ যেটা হচ্ছে হিমোফিলিয়া বি, সেটা হচ্ছে ফ্যাক্টর 9 ডিফিসিয়েন্সি। আরেকটা হচ্ছে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর, এদের ক্ষেত্রেও আপনার এপিটিটির পরিমাণটা বাড়বে। আর ডিআইসি তেও আপনার এপিটিটি প্রলং হবে। থ্রম্বিন টাইম, এটা হচ্ছে যে ফাইনাল কোয়াগুলেশন পাথওয়েকে দেখে। মেইনলি থ্রম্বিনটা দেখে হচ্ছে যে ইন্টারাকশন বিটুইন থ্রম্বিন অ্যান্ড ফিব্রিনোজেন, মেইনলি থ্রম্বিন অ্যান্ড ফিব্রিনোজেন, এবং ডিআইসিতে যেহেতু ফিব্রিনোজেনের পরিমাণ কমে যায় সেজন্য কিন্তু থ্রম্বিন টাইমটাও কিন্তু বাড়বে। তার মানে ডিআইসিতে কিন্তু সবই বাড়ছে। ব্লিডিং টাইম যেটা, এই ব্লিডিং টাইমটা আসলে কি, এটা হচ্ছিল যে ব্লাড ক্লট যেটা হচ্ছে, ব্লাড ক্লট হতে আপনার কিরকম সময় লাগছে, আহ, মানে ইফেক্টিভ ব্লাড ক্লট হতে কিরকম সময় লাগছে, প্লেটলেট প্লাক, তার মানে এরা মেইনলি দেখে হচ্ছে প্লেটলেটের ফাংশন। তারপর আমরা কোয়াগুলেশন পাথওয়েতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ফিব্রিনোজেন। এই ফিব্রিনোজেন কিন্তু যখন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন অথবা কোয়াগুলোপ্যাথি, বিশেষ করে অপসের পেশেন্টের ক্ষেত্রে ফিব্রিনোজেন সবার আগে পড়ে যায়, যার কারণে ফিব্রিনোজেন হয় মানে রিপ্লেস করতে হবে। ফিব্রিনোজেন রিপ্লেস করতে হয় কিভাবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ফিব্রিনোজেনের অপসের কেসের ক্ষেত্রে আপনার যখন একটা পোস্টপার্টাম হেমোরেজ হচ্ছে, সেই পোস্টপার্টাম হেমোরেজে আপনাকে কোয়াগুলেশন ফ্যাক্টর রিপ্লেসমেন্ট করতে হবে। এখন পোস্টপার্টাম হেমোরেজে আপনি যদি এফএফপি দেন, এফএফপির ভিতরে সবগুলোই আছে, কিন্তু এফএফপি যদি দেন এখানে ভলিউম ওভারলোড হওয়ার পসিবিলিটি থাকে, এবং এফএফপিতে যে সমস্ত কোয়াগুলেশন ফ্যাক্টর আছে সেগুলোর পরিমাণ কিন্তু কম। তাহলে আপনাকে স্পেসিফিক আপনাকে কোয়াগুলেশন ফ্যাক্টর দিতে হবে, এবং পোস্টপার্টাম হেমোরেজে সবার আগে যে ফ্যাক্টরটা পড়ে সেটা হচ্ছে আপনার ফ্যাক্টর, সেটা হচ্ছে ফ্যাক্টর 1 বা হচ্ছে আপনার ফিব্রিনোজেন। তো ফিব্রিনোজেন যে পড়ে যায়, এই ফিব্রিনোজেনের নর্মালি আপনার ইন কেস অফ প্রেগনেন্সি ফিব্রিনোজেন আপনার থাকতে হবে মোর দ্যান 1.5 অথবা মোর দ্যান 2, এটা থাকতে হবে। আর নর্মালি আমাদের বডিতে রেঞ্জ হচ্ছে 2 থেকে 4, 2 থেকে 4 গ্রাম পার লিটার। এটা হচ্ছে যে নর্মালি মানে নন প্রেগনেন্ট কন্ডিশনে ফিব্রিনোজেনের নর্মাল রেঞ্জ এটা হচ্ছে 2 থেকে 4, কিন্তু প্রেগনেন্সিতে ফিব্রিনোজেনের নর্মাল লেভেলটা কমে যায়, এটা সাধারণত 2 থাকে। আপনি কখন ফিব্রিনোজেন দিবেন? যখনই এটা 1-এর নিচে পড়ে চলে যাবে তখনই আপনাকে ফিব্রিনোজেন রিপ্লেস করতে হবে। ফিব্রিনোজেন রিপ্লেস করে কিভাবে? দিস ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফিব্রিনোজেন রিপ্লেস করে বাই ফিব্রিনোজেন কনসেন্ট্রেট অথবা হচ্ছে ক্রায়োপ্রেসিপিটেট, মেইনলি ক্রায়োপ্রেসিপিটেট অথবা ফিব্রিনোজেন কনসেন্ট্রেট। আর হচ্ছে আপনি এফএফপি দিয়েও করতে পারেন, বাট লার্জ ভলিউম অফ এফএফপি লাগবে। এরপর হচ্ছে অ্যাক্টিভেটেড ক্লটিং টাইম। অ্যাক্টিভেটেড ক্লটিং টাইম এটা মেইনলি কার্ডিয়াক সার্জারিতে এটা করে এসিটি। তো এসিটির এটা দেখে হচ্ছিল যে আপনার হেপারিনের অ্যাক্টিভিটিটাকে দেখে। যখন হাই কনসেন্ট্রেশন অফ হেপারিন ইউজ করা হয়
তখন এই এসিটিটা করা হয়, অ্যাক্টিভেটেড ক্লটিং টাইম, এবং নরমাল হচ্ছে ৭০ থেকে ১২০ সেকেন্ড। কিন্তু যখনই কার্ডিওপালমোনারি বাইপাস যখন ইউজ করা হবে, মানে ওই সময় ব্লাডের ফ্লুইডিটি মেইনটেইন করার জন্য আপনার অ্যাক্টিভেটেড ক্লটিং টাইম 400 সেকেন্ড, এটা রেঞ্জটা রাখা হয়। দিস ইজ ইম্পর্টেন্ট যে 400 সেকেন্ড। তো আমাদের পয়েন্ট অফ কেয়ার কোয়াগুলেশন টেস্টিং, যেটা দেখলাম যে আমাদের ইনভেস্টিগেশনে যে কোয়াগুলেশন টেস্টিং, তো এইটাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে, সেটা পয়েন্ট অফ কেয়ার। এখন সবই পোকাস, মানে পয়েন্ট অফ কেয়ার। তো কি কি সেটা হচ্ছিল যে একটা হচ্ছে কোয়াগুলেশন টাইমিং অ্যানালাইসিস। টাইমিং অ্যানালাইসিসের মধ্যে হলো যে প্রথ্রম্বিন টাইম, অ্যাক্টিভেটেড থ্রম্বোপ্লাস্টিন, এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল, কি বলে আপনার, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, আর হচ্ছিল যে অ্যাক্টিভেটেড ক্লটিং টাইম। আর ভিসকোইলাস্টিক সিস্টেম, সেই ভিসকোইলাস্টিক সিস্টেমে মেইনলি দেখা হয় হচ্ছে ক্লট স্ট্রেংথ। আমরা এর আগে দেখলাম হচ্ছে টাইমিং, এবার দেখা হবে হচ্ছে ক্লট স্ট্রেংথ। এটা হচ্ছিল যে টেগ এবং হচ্ছিল যে রোটেম। আরেকটা হচ্ছিল যে প্লেটলেট ফাংশন অ্যানালাইজার। তাহলে এই তিনটা হচ্ছে মনিটরিং সিস্টেম। এবার আমরা একটু দেখি যে কোন কোন ডিজিজের ক্ষেত্রে কোন কোন ব্লাড কম্পোনেন্টের কি কি চেঞ্জ হচ্ছে। তো হিমোফিলিয়া এ সেটাতে হচ্ছে ফ্যাক্টর 8 কমে যাচ্ছে। ফ্যাক্টর 8 যদি কমে যায়, এখানে মেইনলি হচ্ছে হলো যে আপনার ফ্যাক্টর 8, এটা এক্সট্রিনসিক পাথওয়ের কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর 8টা কাজ করে একটা কোফ্যাক্টর হিসেবে, এবং সাধারণত এইটা কাজ করে কমন পাথওয়েতে একটা কোফ্যাক্টর হিসেবে। তো হিমোফিলিয়ার ক্ষেত্রে এখানে মেইনলি বাড়বে হচ্ছে এপিটিটি, কিন্তু আপনার আয়এনআর কিন্তু নর্মাল। হিমোফিলিয়াতে হিমোফিলিয়াতে মেইনলি বাড়বে হচ্ছে এপিটিটি, এবং হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং বন উইলব্র্যান্ড ডিজিজ, সবগুলোতেই কিন্তু শুধু বাড়ছে হচ্ছে আপনার এপিটিটি। তো হিমিফিলিয়া বি হচ্ছে ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সি, আর ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর হচ্ছে আপনার এখানে ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর যেটা আছে সেটার ডেফিসিয়েন্সি, এবং তার সাথে সাথে যেহেতু ভন উইলব্র্যান্ড ফ্যাক্টরটা ফ্যাক্টর 8কে ক্যারি করে, সেজন্য ফ্যাক্টর 8-এরও ডেফিসিয়েন্সি। এই তিনটা ডিজিজে মেইনলি বাড়বে হচ্ছে আপনার এপিটিটি। যদি লিভার ডিজিজ দেখেন, লিভার ডিজিজে আপনার যেরকম পিটি এবং আয়এনআর বাড়ছে, ঠিক তেমনি এপিটিটি বাড়ছে। ফিব্রিনোজেন লেভেল কম হবে, প্লেটলেটের পরিমাণও কম হবে। মানে আমি জিনিসটা একটু সংক্ষেপে রাখি, যে এখানে পিটি এপিটিটি বেড়ে যায়, পিটি এপিটিটি বেড়ে যায়, আলাদাভাবে ফিব্রিনোজেনটা কমে যায় এবং প্লেটলেট কমে যায়। তাহলে আর কোথায় কোথায় ফিব্রিনোজেন কমে যায়? ফিব্রিনোজেন কমে যায় হচ্ছে ডিআইসিতে, ফিব্রিনোজেন কমে যায়। আরেকটা হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে ফিব্রিনোজেন কমে যায়। তাহলে লিভার ডিজিজ, ডিআইসি অ্যান্ড ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। আরেকটা হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ, ওটার কথা তো এখানে লেখেনি। তাহলে এই তিনটা জায়গাতে আপনার ফিব্রিনোজেন লেভেল কমে যাচ্ছে। আর এই তিনটা জায়গাতেই যদি বলি, তাহলে এখানে বোথ জায়গাগুলোতে কিন্তু আপনার পিটি এবং এপিটিটি দুটাই বেড়ে যাচ্ছে। মানে পিটি এপিটিটি সব জায়গাতেই বাড়ছে। ডিআইসিতেও কিন্তু প্লেটলেট কমে যায়, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে প্লেটলেট কমে যায়। তার মানে এই তিনটা জায়গার ভিতরে কিন্তু অনেক বেশি সিমিলারিটি। ডিআইসিতে আহ, এই এফডিপি মানে হচ্ছিল যে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, আর হচ্ছে ডি ডাইমার, এটা আপনি মনিটর করছেন। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন যখন হবে, তখন দেখেন, তাহলে আমরা এই জিনিসগুলোকে পার্থক্য করব কিভাবে? এই মনে করেন যে এই তিনটা ডিজিজ, লিভার ডিজিজ, ডিআইসি এবং ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, পার্থক্য করব কিভাবে? যে এই তিনটা ডিজিজ কন্ডিশনেই আপনার প্লেটলেট কমে যাচ্ছে, পিটি এপিটিটি বেড়ে যাচ্ছে এবং ফিব্রিনোজেন কমে যাচ্ছে। তাহলে ডিআইসির জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট এবং ডি ডাইমার। আর ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কিন্তু আপনার ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট সেটা নর্মাল থাকবে, কারণ এখানে ফিব্রিন এখনো ওভাবে তৈরি হতে পারেনি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে। আর লিভার ডিজিজের ক্ষেত্রে যে কোয়াগুলেশন, কারণ ফ্যাক্টর 5
ফ্যাক্টর 5 এইটা মানে আলাদাভাবে বলতে গেলে ফ্যাক্টর 5 শুধু বাট লিভার ডিজিজ এবং ডিআইসি এটার সাথে পার্থক্য করাটা খুবই ডিফিকাল্ট এবং ওই সময় আপনাকে মেইনলি থ্রোম্বোইলাস্টোগ্রাফির কথাটা চলে আসে। মেইনলি থ্রোম্বোইলাস্টোগ্রাফির কথাটা ওই সময়তেই চলে আসে। কারণ এই ২ টার ভিতরে ডিফারেনশিয়েট করাটা আপনি কিভাবে করবেন? কারণ ফ্যাক্টর 5 লিভার ডিজিজেও কমে, ডিআইসি তেও কমে। সো ডিফারেনশিয়েট করা যাবে না। ভাইটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আপনার আ বোথ আ পিটি এবং আয়এনআর বাড়বে। কারণ ভাইটামিন কে এর সাথে কিন্তু বোথ এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক পাথওয়ে এর ব্যাপার আছে। হেপারিন আনফ্র্যাকশনেটেড হেপারিন আপনি দেখবেন কিভাবে? আনফ্র্যাকশনেটেড হেপারিন সাধারণত হচ্ছে এপিটিটি দিয়ে, লো মলিকুলার ওয়েট হেপারিন এগুলো সব নরমাল থাকবে। আর ওয়ারফেরিন যদি করেন তাহলে সেটা হচ্ছে প্রথ্রমিন টাইম। তার মানে হেপারিন হচ্ছে আপনার এপিটিটি, ওয়ারফেরিন হচ্ছে প্রথ্রমিন টাইম, আর লো মলিকুলার ওয়েট হেপারিন হচ্ছে সব নরমাল। এখানে মেইনলি দেখতে হবে হচ্ছে ফ্যাক্টর 10। তাহলে আমরা এইটাকে যদি একটু সহজ করে বলি, সহজ করে বললে আমাদেরকে বলতে হবে যে হিমোফিলিয়া এবং ভন উইলব্র্যান্ড ডিজিজ যেগুলা আ এখানে আ আপনার ফ্যাক্টর যেগুলো আছে সেই ফ্যাক্টর গুলো তো আছেই। ফ্যাক্টর গুলোর সাথে মেইনলি বাড়বে হচ্ছে আপনার উম আ এপিটিটি। মেইনলি আপনার বাড়ছে হচ্ছে এপিটিটি। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হচ্ছে হলো যে ভন উইলব্র্যান্ড ডিজিজ যেগুলা, সেগুলো অ্যাবনরমালিটি হচ্ছে এপিটিটি। আর লিভার ডিজিজ ডিআইসি এবং ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন এখানে আপনার প্লেটলেট ৩ টাতেই কমবে, এপিটিটি বাড়বে, পিটি বাড়বে এবং হচ্ছে হলো যে কিছু স্পেসিফিক যেগুলো আছে কোয়াগুলেশন ফ্যাক্টর সেগুলোর অ্যাবনরমালিটিতে আছে তার সাথে ফিব্রিনোজেন কমে যাবে। যখন আনফ্র্যাকশনেটেড হেপারিন দিব সেই সময় এপিটিটি বাড়বে। যখন ওয়ারফেরিন দিব তখন হচ্ছে পিটি বাড়বে। এরপরে আসেন হচ্ছে ফিব্রিনোলাইটিক সিস্টেম। মানে যে ফিব্রিন যে ক্লট যেটা তৈরি হলো সেটাকে লাইসিস করা। তো ফিব্রিন ক্লট তো তৈরি হওয়ার পরে আমাদের যে এন্ডোথেলিয়াম সেই এন্ডোথেলিয়ামটা তৈরি করে হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটা এর আগে আমরা বলেছি। তো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এটা হচ্ছে হলো যে প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে। যে প্লাজমিন হচ্ছে আপনার আম ফিব্রিনকে ভেঙে দিবে। যে প্লাজমিন আপনার যেটা ফিব্রিন যে প্রোডাক্ট সেই ফিব্রিনকে ভেঙে দিবে। তো প্লাজমিনোজেন যেটা হচ্ছে হলো যে ফিব্রিন যেটা প্লাজমিন তৈরি করছে সেটা কিন্তু একটা মানে প্রোএনজাইম, যার কারণে তারা প্লাজমিন তৈরি করছে এবং এরা হচ্ছে একটা প্রোটিন। এরা মেইনলি তৈরি হয় হচ্ছে লিভারে এবং এরা ফিব্রিনের সাথে লেগে থাকে। যে ফিব্রিন যে মেশ থাকে ওখানেই প্লাজমিনোজেন গুলো লেগে থাকে। তো ফিব্রিন ভেঙে গিয়ে কি তৈরি করছে? একটা হচ্ছে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট আর একটা হচ্ছে ডি ডাইমার, যেটা হচ্ছে আমরা দেখি। এবং এই ফিব্রিনোলাইসিস সিস্টেমটা কিন্তু অনেক স্লোয়ার প্রসেস দেন কোয়াগুলেশন। তো ফিব্রিনোলাইসিস পাথওয়ে যেটা বা ফিব্রিনোলাইটিক যে সিস্টেমটা, এটাকে বিভিন্ন ড্রাগ দিয়ে ম্যানিপুলেট করা যায়। একটা হচ্ছে হলো যে সামনের দিকে নিয়ে যাওয়া, তার মানে হচ্ছে ফিব্রিনোলাইটিক্স যেগুলা, যখন একটা পেশেন্টের থ্রোম্বোসিস তৈরি হলো, মনে মনে করেন যে এমআই অথবা হচ্ছে আপনার স্ট্রোক, সেই সময় এই ফিব্রিনোলাইটিক ড্রাগগুলো ইউজ করা হয়। এই ফিব্রিনোলাইটিক ড্রাগগুলোর নাম আপনাদেরকে পড়তে হবে যে কি কি ড্রাগ ফিব্রিনোলাইটিক। একটা হচ্ছে অ্যালটিপ্লেজ, রিটিপ্লেজ, তারপর হচ্ছে ট্যানিকটিপ্লেজ। অ্যালটিপ্লেজ, রিটিপ্লেজ, আরেকটা হচ্ছে ট্যানিকটিপ্লেজ। এগুলো হচ্ছে নিউয়ার জেনারেশনস অফ ড্রাগ। এর আগে ছিল স্ট্রেপ্টোকাইনেস আর হচ্ছে ইউরোকাইনেস। আমি যদি মনে রাখার জন্য বলি তাহলে অ্যালটিপ্লেজ, রিটিপ্লেজ, ট্যানিকটিপ্লেজ আর হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস আর একটা হচ্ছে ইউরোকাইনেস। এর ভিতরে অ্যালটিপ্লেজ এবং স্ট্রেপ্টোকাইনেজের ফার্মাকোলজিটা আপনাদেরকে দেখে নিতে হবে। আমি পড়ে দেব কিন্তু আপনাদেরকে দেখতে হবে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে থ্রোম্বোলাইসিস এটা কিভাবে হচ্ছে? থ্রোম্বোলাইসিসটা হচ্ছে যে আ প্লাজমিনোজেন থেকে যে প্লাজমিন তৈরি হয়, এই এই পাথওয়েটাকে মোর অ্যাক্টিভ করার মাধ্যমে থ্রোম্বোলাইসিস হচ্ছে। মানে মোর প্লাজমিন তৈরি হবে। তার মানে এই ড্রাগগুলো দিয়ে আমরা ইন্ট্রিনসিক যে মেকানিজম সেই ইন্ট্রিনসিক
বডি মেকানিজমটাকেই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যে প্লাজমিনোজেন থেকে প্লাজমিনের পাথওয়েটাকে আমরা আরো সুন্দর করে দিচ্ছি, যাতে আরো সুন্দরভাবে প্লাজমিন তৈরি হতে পারে। আর ফিব্রিনোলাইটিকটা কি করে? ফিব্রিনোলাইটিকের ভিতরে কি কি, মানে অ্যান্টি ফিব্রিনোলাইটিক কি কি আছে? অ্যান্টি ফিব্রিনোলাইটিক হচ্ছে আপনার ট্রানিক্সামিক অ্যাসিড, অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড, আর হচ্ছে অ্যাপ্রোটিনিন। এই তিনটা হচ্ছে অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট। এইটার ভিতরে আপনার ট্রানিক্সামিক অ্যাসিড এবং অ্যাপ্রোটিনিন, এই দুইটার মেকানিজম অফ অ্যাকশন আপনাদেরকে পড়তে হবে, ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। যে অ্যান্টি ফিব্রিনোলাইটিক, এরা কি করে? এরা প্লাজমিনোজেনের অ্যাক্টিভেশনে বাধা দেয়। প্লাজমিনোজেনের অ্যাক্টিভেশনে এরা বাধা দেয়। তো প্লাজমিনোজেনের অ্যাক্টিভেশনটা কিভাবে হচ্ছে? প্লাজমিনোজেনের অ্যাক্টিভেশন হচ্ছে বডি থেকে যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটা সেই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রিলিজ হয়ে প্লাজমিনোজেনের অ্যাক্টিভেশন হচ্ছে। তো এই প্লাজমিনোজেনের অ্যাক্টিভেশনকে আপনার ট্রানিক্সামিক অ্যাসিড, অ্যাপ্রোটিনিন এবং অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড এরা হচ্ছে বাধা দিচ্ছে। তো আমরা যদি এখানে এই স্লাইডটা যদি করি, আপনাদের অবশ্যই এই ড্রাগগুলোর নাম করতে হবে, যে ফিব্রিনোলাইটিক এজেন্ট কি কি, আর একটা হচ্ছে অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্টগুলো কি কি। ফিব্রিনোলাইটিক এজেন্ট কিভাবে কাজ করে সেটা হচ্ছে কনভার্সন অফ প্লাজমিনোজেন টু প্লাজমিন, মানে তারা আহ, এই পাথওয়েটাকে বাধা দিচ্ছে। কনভার্সন অফ প্লাজমিনোজেন টু প্লাজমিন, এটা হচ্ছে ফিব্রিনোলাইটিক এজেন্ট। যে এটাকে তারা প্রমোট করছে, এটাকে তারা প্রমোট করছে, কনভার্সন অফ প্লাজমিনোজেন টু প্লাজমিন, এটাকে তারা প্রমোট করছে। আর অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট কি করছে? সেটা হচ্ছে যে প্লাজমিনোজেনের অ্যাক্টিভেশনকে বাধা দিচ্ছে। তার মানে এরা এই টিস্যু প্লাজমিনোজেন এসে যে প্লাজমিনোজেনকে অ্যাক্টিভেট করছে, সেই জায়গাটাকে তারা বাধা দিচ্ছে। এবার আসেন যে কোয়াগুলেশনের মনিটরিং। তো আমরা দেখেছিলাম যে টেগ, রোটেম, আর নতুন হচ্ছে টেগ এস 6S। তো টেগ যেটা, থ্রোম্বো ইলাস্টোগ্রাম যেটা, এটা এখানে এখানে হচ্ছে আপনার একটা কাপ থাকে, এই কাপের ভিতরে ব্লাড দেওয়া হয়, আর কাপের ভিতরে হচ্ছে একটা পিন থাকে। তো এই কাপটাকে রোটেট করা হয়, কাপটা রোটেট হতে থাকে। আহ, যখন ব্লাড নিয়ে কাপটা যখন রোটেট হতে থাকবে, তখন এইটার ভিতরে যে ব্লাডটা, সে ব্লাডটা তখন জমে যাবে। তো ব্লাড যত জমবে, পিনের মুভমেন্ট তত বাড়বে। তো পিনের কি পরিমাণে মুভমেন্ট হচ্ছে, এইটার উপর বেস করে এই পিনের সাথে একটা গ্রাফ লাগানো থাকে। মানে মনে করেন যে ভূমিকম্প হলে যেরকম হচ্ছে একটা গ্রাফ দেয় না, ভূমিকম্প হলে একটা গ্রাফ এরকম দেয়, ওই ঠিক তেমনি ওই পিনের সাথে একটা গ্রাফ লাগানো থাকবে, সে একটা আমাদেরকে একটা পিকচার দিবে। রোটেম হচ্ছে রোটেশনাল থ্রম্বোইলাস্টোমেট্রি। এখানে হচ্ছে মেইনলি আপনার পিনটা ঘুরবে, মানে কাপ স্থির থাকবে, পিন ঘুরবে। আর টেগ 6S যেটা, এটা হচ্ছে অপটিক্যাল মেজারমেন্টের মাধ্যমে এখানে একটা লাইট সোর্স থাকবে, ডায়োড থাকবে, আর এখানে একটা সেন্সর থাকবে। কাপটাকে ভাইব্রেশন দেওয়া হবে। তো এই ভাইব্রেশনে হচ্ছে ব্লাড ক্লট তৈরি হবে। ব্লাড ক্লটটা কি পরিমাণে ক্লট তৈরি হচ্ছে, ওই লাইট এমিশন গিয়ে আপনার সোর্সের উপর পড়বে। যে পরিমাণে ব্লাড ক্লট তৈরি হচ্ছে, সেই পরিমাণে হচ্ছে লাইট সোর্সের উপর পড়বে। এইটা হচ্ছে এটার মেকানিজম অফ অ্যাকশন। কিন্তু আমাদের জন্য কি দরকার? আমাদের জন্য, মানে আমাদের পার্ট 1-এর জন্য দরকার হচ্ছে যে গ্রাফটা যে তৈরি করলো, ওই গ্রাফটার হচ্ছে আপনার স্টেজ, এবং হচ্ছে কোন ডিজিজে কি ধরনের এফেক্ট ফেলছে, এবং ম্যানেজমেন্টটা কি। এটা আমি বলবো যে এটা এর আগে জীবনেও আমরা পড়িনি। এটা একটা জটিল একটা জিনিস। আহ, এটা এখন আমরা পড়বো 1.5 ঘন্টা ক্লাস করার পরে। আমি জানি আপনারা অলরেডি বোর হয়ে গিয়েছেন, এটা আমি জানি, কিন্তু কিছু করার নেই। তো ফার্স্টেই হচ্ছে আমরা গ্রাফটাকে ভাগ করি, যে এখানে দুইটা জিনিস আমরা একসাথে দেখবো। একটা হচ্ছে হলো যে টেগ এবং হচ্ছে রটেম। রটেমটা হচ্ছে নতুন, টেগ হচ্ছে হলো যে পুরাতন। তো এরা যে গ্রাফটা তৈরি করে, এই যে একটা শেপ যে তৈরি করলো, এই শেপটা হচ্ছে যে আপনার ওই যে নিডলটা যে ঘুরছিল, ওই নিডলটা যখন মুভমেন্ট হচ্ছে, যত ব্লাড ক্লট তৈরি হচ্ছে, নিডলের মুভমেন্ট
ফার্স্টে নিডলটা অনেক দ্রুত ঘুরছিল, অনেক দ্রুত ঘুরছিল, কিন্তু যখনই ব্লাড ক্লটটা তৈরি হয়ে গেল তখন নিডিলের মুভমেন্টটা তখন কমে যায়। নিডিলের মুভমেন্টটা যখন কমে যায় তখন সে একটা শেপ ক্রিয়েট করে। ব্লাড ক্লট যত বেশি হবে এইটা হচ্ছে অনেক বেশি, এই এই জায়গাতে এসে অনেক বেশি পরিমাণে ব্লাড ক্লটের স্ট্রেংথ, যার কারণে তার স্পিড কমে গিয়েছে এবং সে তখন এই শেপটা তৈরি করছে। তো ফার্স্টে এইখানে ব্লাডটা পাতলা থাকে, একদম ফার্স্টে ব্লাডটা পাতলা থাকে, তখনও ক্লট তৈরি হয়নি। তো এইটাকে বলে হচ্ছে তেগের ক্ষেত্রে আর, এটা হচ্ছে রিয়াকশন টাইম, আর রোটেমের ক্ষেত্রে বলে হচ্ছে ক্লটিং টাইম, সিটি, ক্লটিং টাইম। রিয়াকশন আর আর হচ্ছে সিটি। আমি ইনিশিয়ালি আপনাদেরকে বলবো যে আপনি টেকটাই পড়েন, রটেমটা পরে, মানে আগে টেক টোটস্থ হোক, তারপর হচ্ছে রটেমে আসা যাবে। তো আর হচ্ছে রিয়াকশন টাইম, এটা কি দেখে? এটা দেখে হচ্ছিল যে ক্লট ফরমেশনের স্পিডটাকে দেখে। এই সময় এখনো ক্লট তৈরি হয়নি, স্পিড, ক্লট ফরমেশনের স্পিডটাকে দেখে। নর্মালি এটা হচ্ছে 4 থেকে 8 মিনিট। তো যদি আর টাইম যদি বেড়ে যায়, এটা মানে কি? এইটা মানে হচ্ছে ক্লট ফরমেশনের স্পিড, তার মানে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরের সমস্যা। যদি আর টাইম যদি বেড়ে যায় তাহলে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরের সমস্যা, অথবা এখানে হেপারিন দেওয়া হয়েছে। তো এই হেপারিনটাকে যদি না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে মেইনলি কোয়াগুলেশন ফ্যাক্টরের সমস্যা। তাহলে এইটার ম্যানেজমেন্ট হচ্ছে এফএফপি। তাহলে ফার্স্টে গেল হচ্ছে আর, আর এর পরে, আর মানে হচ্ছে যে আপনার ক্লট, মানে ক্লটের ইনিশিয়েশন হতে যে টাইমটা, সেই ক্লটের ইনিশিয়েশন হওয়া পর্যন্ত হচ্ছে আপনার আর, আর টাইম, মানে ক্লটটা শুরু হবে, মানে রিয়াকশন টাইম বা হচ্ছে হলো যে ক্লটিং টাইম। এরপরে হচ্ছে ক্লট কাইনেটিক্স, এটা দেখা হচ্ছিল যে কে, কে ক্লট কাইনেটিক্স, কাইনেটিক্স থেকে আসছে হচ্ছে কে। তো এটা কি? এটা হচ্ছে যে ইনিশিয়ালি ক্লট হওয়া শুরু করেছে, ইনিশিয়ালি আপনার ক্লটটা হওয়া শুরু করেছে, এবং আম, এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে ক্লটটা যে হওয়া শুরু করলো তার মানে গ্রাফটা একটু উপরের দিকে গেল, তার মানে ক্লটের স্ট্রেংথটা বেড়েছে। এটা কতটুকু? এটা হচ্ছে 20 মিলিমিটার, 20 মিলিমিটার, মানে 20 মিলিমিটার একটা অ্যাম্প্লিচিউড তৈরি করবে, এই হাইটটা হচ্ছে 20 মিলিমিটার। তাহলে শুরু থেকে 20 মিলিমিটার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে, এটাকে বলে কে, ক্লট কাইনেটিক্স। নর্মালি এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। তো এইটা যদি আপনার প্রলং হয়, ক্লট কাইনেটিক্স যদি প্রলং হয়, তার মানে প্রবলেম হচ্ছে ফিব্রিনোজেনের, ফিব্রিনোজেন এর পরিমাণ কম। কারণ কি, আমাদের কোয়াগুলেশন পাথওয়ের লাস্টের দিকের জিনিসটা কি? ফিব্রিনোজেন। ফিব্রিনোজেনটা ফিব্রিন ক্লট তৈরি করবে। তো কে ক্লট কাইনেটিক্স, এটা হচ্ছে মেইনলি দেখা হচ্ছে ফিব্রিনোজেন। যদি ক্লট কাইনেটিক্স টাইম যদি বেড়ে যায়, আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে ফিব্রিনোজেন অথবা ক্রায়োপ্রেসিপিটেট। এরপরে হচ্ছে আলফা অ্যাঙ্গেল। আলফা অ্যাঙ্গেল এবং কে মোটামুটি একই জিনিস। যে আমরা দেখলাম কি, যে তো আমরা দেখলাম যে 20 মিলিমিটার অ্যাম্প্লিচিউড নিতে যে সময়টা, সেটাই হচ্ছে কে বা ক্লট কাইনেটিক্স। এখন শুরু থেকে যদি একটা অ্যাঙ্গেল করা হয়, এই অ্যাঙ্গেলটাকে বলে হচ্ছে আলফা অ্যাঙ্গেল। আলফা অ্যাঙ্গেল একদম শুরু থেকে এই 20 মিলিমিটার অ্যাম্প্লিচিউড পর্যন্ত, যেটা যদি যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, একটা স্লোপ। এই আলফা অ্যাঙ্গেলের নর্মাল রেঞ্জ হচ্ছে 47 ডিগ্রি থেকে 74 ডিগ্রি পর্যন্ত। এটাও দেখে হচ্ছে ফিব্রিনোজেন। তাহলে যদি আলফা অ্যাঙ্গেলের পরিমাণ যদি কমে যায়, তার মানে এটা যদি এরকম হয়ে যায়, শেপটা যদি এরকম হয়ে যায়, যদি এরকম না হয়ে তার মানে কমে যাচ্ছে, মেইন প্রবলেম হচ্ছে ফিব্রিনোজেন, এবং দিতে হবে ফিব্রিনোজেন এবং ক্রায়োপ্রেসিপিটেট। এরপরের স্টেজটা হচ্ছে এম এ। এম এ মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাম্প্লিচিউড। ম্যাক্সিমাম অ্যাম্প্লিচিউড মানে হচ্ছে হলো এখানে ক্লট সবচেয়ে বেশি স্ট্রেংথ ধারণ করে, ম্যাক্সিমাম অ্যাম্প্লিচিউড, এবং এখানে যে পিনটা, এই পিনের গতিটা একেবারেই তখন কমে যায়, জাস্ট একটু একটু নড়তে থাকে। তো ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড এটা হচ্ছে 55 থেকে 75 মিলিমিটার। ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড যদি কমে যায়, তার মানে এটা যদি এরকম হয়ে যায়, তার মানে এটা বুঝতে হবে যে মেইনলি
প্রবলেমটা হচ্ছে এখানে আপনার প্লেটলেট এবং প্লেটলেট ডিসফাংশন। মেইনলি এখানে প্রবলেম হচ্ছে প্লেটলেট এবং প্লেটলেট ডিসফাংশন। ফিব্রিনোজেন ফিব্রিনোজেনটা এখানে দেখা হচ্ছে এই কে এবং হচ্ছে আলফা অ্যাঙ্গেল, এখানে দেখা হচ্ছে ফিব্রিনোজেন কে এবং আলফা অ্যাঙ্গেলে ফিব্রিনোজেন, আর এম এ ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যেটা সেটা হচ্ছে মেইনলি দেখা হচ্ছে প্লেটলেট। তাহলে এই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য যদি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যদি কমে যায়, তাহলে আমাদেরকে দিতে হবে হচ্ছে হলো যে প্লেটলেট অথবা ডিডিএভিপি, মানে হচ্ছে ডেজমোপ্রেসিন। ডেজমোপ্রেসিন হচ্ছিল যে প্লেটলেট ডিসফাংশনের জন্য দিতে হবে হচ্ছিল যে প্লেটলেট ডেজমোপ্রেসিন। এখানে অন্যান্য কথাগুলো লেখা আছে, বাট আমি অন্যান্য কথাগুলোকে বাদ দিচ্ছি, কারণ জিনিসটা তখন আরো জটিল হয়ে যাবে। সেজন্য আমি জিনিসটাকে সংক্ষেপ করার চেষ্টা করছি। যে ফার্স্টে যেটা আর আর মানে হচ্ছে রিয়াকশন টাইম, এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে যে এফএফপি, কারণ এটা হচ্ছে যে কোয়াগুলেশন ফ্যাক্টরের সমস্যা। কে তে যদি কোনো কিছু সমস্যা হয়, এটা হচ্ছে কে এবং আলফা অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফিব্রিনোজেনের সমস্যা, তার মানে আপনাকে দিতে হবে ফিব্রিনোজেন অথবা ক্রায়োপ্রেসিপিটেট। যদি এম এ ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যদি পড়ে যায়, তাহলে এটা হচ্ছে যে প্লেটলেটের সমস্যা, তার মানে আপনাকে দিতে হবে প্লেটলেট অথবা ডেজমোপ্রেসিন। এরপরে হচ্ছে LY30। LY30 অথবা LY30 যেটা, এটা মেইনলি দেখে হচ্ছে ফিব্রিনোলাইসিসটা। তার মানে 30 মিনিট পরে LY30 যেটা, এটা হচ্ছে লাইসিসকে দেখে, কি পরিমাণে লাইসিস হচ্ছে। আহ, যদি লাইসিস যদি বেশি হয় তাহলে এইটার শেপটা এরকম হয়ে যাবে, মানে তখন অনেক বেশি লাইসিস হচ্ছে, একদম পড়ে যাবে, অনেক লেন্দি হবে, অনেক বেশি লাইসিস হচ্ছে। তো LY30 যদি লম্বা হয় তার মানে হাইপার ফিব্রিনোলাইসিস বুঝায়, এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে ট্রানিক্সামিক অ্যাসিড। এখন বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে এই গ্রাফটা বিভিন্ন রকমের হতে পারে। নর্মালি গ্রাফটা হচ্ছে এরকম, নর্মালি গ্রাফটা অনেকটা এরকম। তো এখানে হচ্ছে আপনার কে, এম এ এবং হচ্ছে আলফা অ্যাঙ্গেল। আর যদি একটা পেশেন্টের হিমোফিলিয়া, হিমোফিলিয়া মানে হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্ট, তাই না? কোয়াগুলেশন ডিফেক্ট যদি থাকে অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট যদি ইউজ করা হয়, তাহলে আপনার ইনিশিয়ালি যে আপনার ইয়াটা ছিল, আপনার এখানে কোয়াগুলেশন ডিফেক্ট, যেহেতু এই কোয়াগুলেশন ফ্যাক্টর আর টাইম, তার মানে আর টাইমটা আপনার প্রলং হয়ে যাবে। মেইনলি আর টাইমটা এখানে প্রলং হয়ে যাবে, প্রলং হয়ে তারপর শুরু হবে, এবং অন্যান্য জিনিসও কিন্তু তখন ছোট হয়ে যাবে, কারণ কোয়াগুলেশন ফ্যাক্টর কম, যার কারণে অন্যান্য জিনিসও ছোট যাবে। কিন্তু এখানে মূল জিনিসটা হচ্ছে আর টাইম যেটা, রিয়াকশন টাইম যেটা, সেটা হচ্ছে অনেক বেশি লম্বা হবে। তাহলে হিমোফিলিয়াতে এবং অন্যান্য কোয়াগুলেশন ডিফেক্টে এই যে আর টাইমটা অনেক বেশি লম্বা হবে। যদি প্লেটলেট যদি কম হয় অথবা অ্যান্টিপ্লেটলেট যদি ইউজ করা হয়, তাহলে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যেটা, সেটা কিন্তু ছোট হচ্ছে। ম্যাক্সিমাম নর্মাল যদি এটা হয়, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ছোট হচ্ছে। যদি ফিব্রিনোলাইসিস যদি বেশি হয়, তাহলে LY30 সেটা অনেক বেশি প্রলং হবে, LY30। যদি হাইপার কোয়াগুলেবল যদি একটা স্টেট থাকে, হাইপার কোয়াগুলেবল মানে হচ্ছিল যে আপনার থ্রোম্বোসিস, হাইপার কোয়াগুলেবিলিটি মানে থ্রোম্বাস ফর্মেশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার আর কে এগুলো সব অনেক ছোট, এগুলো অনেক ছোট, এবং অ্যাঙ্গেলটা কিন্তু আম, অনেক বড়, অ্যাঙ্গেলটা অনেক, আলফা অ্যাঙ্গেল যেটা সেটাও অনেক বড়। আবার হচ্ছিল যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড অনেক বড়, তার মানে পুরো জিনিসটা অনেক বড় বড় হবে, পুরো জিনিসটা অনেক বড় বড় হবে যদি এটা হাইপার কোয়াগুলেবল স্টেটে থাকে। তো টেগ এবং রোটেম এটা যে ইউজ করা হয়, এদের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে এরা এন্ডোথেলিয়ামের কোনো ফাংশনকে এরা দেখতে পারে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছিল যে বন উইলব্র্যান্ড ডিজিজের ক্ষেত্রে এদের পারফরমেন্সটা খুব খারাপ। আবার হচ্ছিল যে মানে প্লেটলেট ফাংশনের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রেও এদের পারফরমেন্সটা খারাপ। তাহলে এন্ডোথেলিয়াম ডিজিজ দেখতে পারে না, ভন উইলব্র্যান্ড ডিজিজ, কারণ ভন উইলব্র্যান্ড ফ্যাক্টর আর হচ্ছে প্লেটলেট ফাংশন এরা সাধারণত দেখতে পারে না। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে প্রি অপারেটিভ যে
আমরা যদি মনিটর বেজলাইন যেটা, সেইটা পোস্ট অপারেটিভ ব্লিডিং কে প্রেডিক্ট করতে পারে না যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে কি ধরনের ব্লিডিং হইতে পারে। তারপর এরা হাইপোথার্মিয়ার ইফেক্টকে এরা প্রেডিক্ট করতে পারে না, কারণ এরা নিজেরা মিজার করছে হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে, যার কারণে পেশেন্টের উপর হাইপোথার্মিয়ার ইফেক্ট কি সেটাকে তারা দেখতে পারে না। আবার কোনো পেশেন্ট যদি অ্যাসপিরিন এবং ক্লপিডোগ্রেল পায়, তাহলে সেক্ষেত্রে সেইটার ইফেক্টটাকে তারা ঠিক মতো মিজার করতে পারে না।